আমরা কেন নিরুৎসাহিত করতেছি বিদেশি কুকুর বা বিড়াল কিনতে? বাংলাদেশে বাসা বাড়িতে একজন মানব শিশুও হচ্ছে নিরাপদ না, সেখানে একজন প্রাণী নিরাপদ থাকবে এটা আমি ভাবিই না। আপনি তো অ্যাডপশন বলছেন ফরেন ব্রিড, আমি এখন দেশি ব্রিডও আমি অ্যাডপশন দিতে চাই না, তার চেয়ে রাস্তা অনেক নিরাপদ, কারণ 10 জন মানুষের চোখের সামনে সে থাকে। আমাদের দেশে মানুষ এখনো প্রাণীকে পরিচর্যা করা বা তার প্রতি যে এথিক্যাল যে দায়িত্বটুকু তার, হ্যাঁ, সেটাতে এখনো আসতে পারেনি, সামাজিকভাবে পারেনি, কালচারালি। যতক্ষণ পর্যন্ত না পারছে ততক্ষণ পর্যন্ত আমি চাই না যে মানুষের হাতে কোনো প্রাণী পড়ুক। কিন্তু আমাদের বেশিরভাগ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আমাদের একটা কুকুর আমার বাচ্চাটা পালতে চাচ্ছে, কান্নাকাটি করছে, নিয়ে আসি। ওই প্রাণটা কিভাবে থাকে, তার কি কি লাগে না লাগে, এগুলো কোনো কিছু স্টাডি না করেই নিয়ে নিচ্ছি। তখন না চাইলেও অ্যাবুসগুলো হচ্ছে এবং আমি পারছি না, তারপরে ফেলে দিচ্ছি। যে ছোটবেলা আমরা কি বুঝাই, আগুন ধরলে তুমি, একটা বাচ্চা কিন্তু আগুন বুঝে না ছোটবেলা, ধরতে যায়, একবার যখন সে হাতে পোড়া লাগে তখন বুঝতে পারে যে এটা ধরা যাবে না। অন্যান্য পশু পাখির প্রতিও একটা বাচ্চাকে সেভাবে করতে হবে। একটা 7 বছর বয়সী একটা বাচ্চা ড্যান্ডি খোরের কি বুঝে, তার হাতে আজকে ওটা কিভাবে গেল এবং কেন এটা কন্টিনিউ হচ্ছে, এটার জন্য সমাজে দায়ী আমরা দায়ী। যে ভালোবাসা হচ্ছে একটা প্রোডাক্ট, আমি ভাই এই প্রোডাক্টটা সেল করতে আসছি, এখন এটা মার্কেটিং কিভাবে করতে হলে সেটার জন্য আমাদের স্টাডি করতে হবে। বলেন, জ্ঞানী কথাবার্তা শোতে এসে কি অবস্থা, কেমন লাগলো? এটা কি জ্ঞানী ভাবে বলবো নাকি অজ্ঞানী ভাবে বলবো? দুইভাবেই বলেন। জ্ঞানী ভাবে বললে যেমন রেখেছেন, আর নর্মালি বললে? খুব ভালো, খুবই ভালো। নর্মালিটা খুবই ভালো। আচ্ছা, একটু আগে যেহেতু একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম, ওইটা দিয়েই প্রথমে শুরু করি। সেটা হলো, যখন দেখেন যে সিটি কর্পোরেশন টাইপ কেউ এসে কুকুর উঠায় নিয়ে চলে যায়, তারপর কোথাও ফেলে আসে কুকুর, তখন এমনি আপনার, যেহেতু আপনি এই দুনিয়ায় কাজকর্ম করেন, তখন এমনি আপনার কেমন লাগে? প্রথমে মারাত্মকভাবে হতাশ লাগে। হ্যাঁ, মানে এমন হতাশ লাগে যে আসলে তখন আমি অনেক দিক চিন্তা করতে থাকি। কারণ সিটি কর্পোরেশনের মতো একটা সংস্থা যদি এই কাজটা করে, তখন আমার মতো একজন সাধারণ নাগরিক, হ্যাঁ, সে কি করতে পারে বড়জোর, এই ব্যাপারটা নিয়ে প্রথমে একটা হোঁচট খাই, হতাশ লাগে, তারপর এদিক সেদিক যোগাযোগ করি, তারপর একটা একটা করে পথগুলো খোলার চেষ্টা করি যে কীভাবে এটাকে সমাধান করা যায়। তো ইনিশিয়াল যদি বলি, প্রাথমিকভাবে একদম হতাশ এবং আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়। আপনি কবে প্রথম, মানে এই নিউজটা, আমি যেরকম বলতে পারি যে আমি তো দেখছি ফেসবুকে যে হঠাৎ করে যে কুকুর ধরে ধরে ওখানে ফেলে আসতেছে, আপনি জানলেন কিভাবে? আর জানার পর করলেনটা কি? এবং তারপরে থামলো যে ওইটার কতটুকু ক্রেডিট আপনার? আমি জানলাম হচ্ছে একটা জাতীয় পত্রিকার মাধ্যমে, একজন জার্নালিস্ট উনি আমাকে বললেন যে মেয়র হচ্ছেন, তার একটি সভার মধ্যে এই বিষয়টি তুলে ধরেছেন যে তারা এরকম একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। তো এটা শোনার পরেই প্রথমে বিশ্বাস হতে চাইল না, ওই যে বললাম হতাশ, বিশ্বাস হতে চাইল না যে আইন পাস হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা যথেষ্ট সচেতন, মানে উনি চান যে দেশে যত মানবিক চেষ্টাগুলোই বেশি হয় বা সামনে চলে আসে। তো সব দিক থেকে বিশ্বাস হতে চাচ্ছিল না। আবার ওদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির 2য় ডোজ দেওয়া হয়ে গেছে সমস্ত কুকুরকে, জলাতঙ্কের। তো তখন একটু খোঁজ খবর করা শুরু করলাম ইন্টারনালি যে আসলে এই ব্যাপারটা কী, এবং আমরা তখন ধীরে ধীরে জানতে শুরু করলাম যে এরকম একটা কিছু হচ্ছে বা হবে। তো প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের কাছে মনে হয়েছিল, যে বললাম যে বিশ্বাস করতে পারিনি, আমরা প্রথমে একটি দেয়াল চিত্রের মাধ্যমে সচেতনতা তৈরি করার চেষ্টা করলাম, যে আমরা একটি সফট একটা মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা এই কাজটা করি, দেয়াল চিত্র করি, সাধারণ মানুষের সাথে ইন্টারাকশনটা বাড়ুক, সিটি কর্পোরেশনও দেখুক ইনডাইরেক্টলি যে এই ধরনের একটি বিষয় আছে, বা তারা যদি জেনে না থাকে, অনেক সময় জানাতে গেলে অনেকেই নিতে পারে না, যে আমাকে জানানোর দরকার নাই, তো আমরা একটু ইনডাইরেক্টলি জানানোর চেষ্টা করলাম। এটা দিয়ে শুরু আর কি। আর বন্ধের ব্যাপারটা আসলে বলবো কি, যে এখানে আসলে কারোর ক্রেডিটের বিষয় নাই। একটা হচ্ছে যে রাষ্ট্রের আইন আছে, আইন পাস হয়েছে এবং 7 নম্বর ধারায় মানে স্পেসিফিকভাবে বলা আছে যে কোনো কুকুরকে অপসারণ করা যাবে না, নিধন করাও যাবে না। তো জলাতঙ্ক হলে কি করা যাবে সেটাও বলা আছে। তো সেখানে আসলে ক্রেডিটটা সমস্ত প্রাণীপ্রেমীর। আবার আমি বলবো যে আসলে প্রশাসনেরও একদিক থেকে আছে, স্বাস্থ্য অধিদপ্তরের একটা ভূমিকা আছে, সিটি কর্পোরেশনের ভূমিকা আছে, এফএওর ভূমিকা আছে, এবং মেয়র মহোদয় স্বয়ং তারও একটা ভূমিকা আছে। নিশ্চয়ই তিনি পরবর্তীতে চিন্তা করেছেন যে এটাকে আসলে সায়েন্টিফিকভাবে অ্যাড্রেস করে এটাকে কাজ করতে হবে। সলিউশনটা আসলে কি তাহলে? মানে ধরেন, আমি যেরকম আয়ারল্যান্ডে তো আমি স্ট্রে দেখি না, তাই না? কিন্তু ঢাকায় আমরা স্ট্রে দেখি। মেয়র যখন বলেন যে ঢাকায় স্ট্রে মানে পথ কুকুর থাকলে ঢাকার সৌন্দর্য নষ্ট হয়, তখন ব্যাপারটার সলিউশন আসলে কি? আসলেও তো আমরা এত পথ কুকুর দেখি না, তাই না, বাইরে? সৌন্দর্যের একটা কথা যদি বলেন, আমি তো স্থাপত্যে পড়াশোনা করেছি, আমাদের ঢাকা এমনি তো অনেক সুন্দর, কুকুর থাকলে তো সুন্দর লাগে না? সুন্দর লাগে না। তো একটা নগরী কিভাবে সুন্দর হয়, তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শামসুল ওয়ারেস স্যার, আর্কিটেক্ট,
তো উনি একটা কথা বলতেন যে নগরকে অনেক আলোকিত করলাম, অনেক ফোয়ারা দিলাম, অনেক গাছ লাগালাম, অনেক সুন্দর করলাম, পেভ করলাম, বিল্ডিং করলাম, অনেক পার্ক বানালাম, কিন্তু আমার নগরে ওই ফোয়ারার নিচে ওই পার্কের ওখানে মানুষ রাস্তায় ঘুমায়, হুম। বৃষ্টিতে ভিজে, টুকরির মধ্যে শ্রমিক ঘুমায়, শহরটা তখন আর সুন্দর থাকে না। হুম। তো এখন আপনি স্ট্রে কুকুরের কথা বলছেন, আপনি স্ট্রে মানুষের কথা বলেন, হুম। মানে এটা আসলে একটা স্বাভাবিক ব্যাপার যে রাস্তায় কোনো কিছু অবহেলায় ঘুরে বেড়াবে কোনো প্রাণ, সেটা কোনো শহরকে আসলে সুন্দর করে না। আপনি শহরকে সেটা নিউ ইয়র্ক বানান বা সিঙ্গাপুর বানান, যাই বানান না কেন, সেই দিক থেকে না মেয়রের কথাকে আমি একদম একমত। কিন্তু হুম। এখন তাহলে কিভাবে আসলে সেটা দুই পক্ষ থেকে কাজ আছে, নগর প্রশাসন থেকে যেমন কাজ আছে, প্রাণীপ্রেমীদেরও কিন্তু কিছুটা দায়বদ্ধতা আছে। দেশের বাইরেগুলোর কথা বলি, হুম। আমি খুব বেশি দূরে যাব না। আমি যখন সিটি কর্পোরেশনের কথা বলেছি, আমি আমাদের খুব নিকট একটা দেশ তুরস্ক, হুম। যেটা একটা ইউরোপে এবং এশিয়ার মাঝামাঝি একটা দেশ, তার মানে কালচারের মধ্যে একটা মিলবন্ধন থাকছে, হুম। আবার ইসলামিক কান্ট্রি। সো সেখানে কিভাবে তারা করলো, তারাও এরকম ফেলে দিয়েছিল। তাদের পার্শ্ববর্তী যে জঙ্গলগুলো ছিল আনকারা থেকে সবগুলো কুকুরকে নিয়ে তারা ফেলা শুরু করেছিল, সম্ভবত 2004 সালে। তা কী হলো, কুকুরগুলো ওখানে গিয়ে আরও বন্য হয়ে গেল এবং জলাতঙ্কের হুমকি আরও বেড়ে গেল, কারণ ওখানে মারামারি হচ্ছে, কামড়াকামড়ি হচ্ছে, ওরা হিংস্র হয়ে যাচ্ছে। হুম। তখন নগর দেখলো, যে সিটি কর্পোরেশন দেখলো ওদের মিউনিসিপ্যালিটি, যে এটা আসলে সমাধান না। তারপর তারা শুরু করলো হচ্ছে বন্ধ্যাত্বকরণ, ভ্যাকসিনেশন এবং পাবলিক অ্যাওয়ারনেস। হুম। এখন আপনি টার্কিতে গেলে দেখবেন, আমরা তো বিভিন্ন ভিডিও দেখি যে কুকুর বিড়াল ওরা হচ্ছে ওদের কিন্তু টেক কেয়ার করা হয় সিটি কর্পোরেশন থেকে, মানুষও করে, খাবার দেওয়া হয় তাদের, আপনার ভ্যাকসিনেশন করা হয়, ডিওয়ার্মিং করা হয়, অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করা হয়, এবং তারা বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় বাচ্চাদের সাথে, ফুটপাতে মানুষের সাথে সহাবস্থান করছেন। একটা চমৎকার মানবিক দৃশ্য। আপনি হাজিয়া সোফিয়াতেও আপনি দেখবেন যে তার বাইরে কুকুরগুলা বসে আছে, হ্যাঁ, মসজিদের বাইরে। তো এটাই হচ্ছে সমাধান। সারা পৃথিবীভাবেই বিলুপ্ত করেছে। বিলুপ্ত শব্দটা আমি বলছি এই অর্থে যে রাস্তা থেকে ঘরে তুলেছে। তাহলে কি করতে হবে? বন্ধ্যাত্বকরণ করলে আপনি তো আজকে 6 মাসের মধ্যে সব কুকুর বন্ধ্যাত্বকরণ করে আপনি চিন্তা করবেন না যে আগামী বছর থেকে আর কোনো কুকুর থাকবে না। ব্যাপারটা এরকম না। আপনি 10 বছর ধরে পপুলেশন ম্যানেজমেন্ট কিন্তু একটা সময়ের ব্যাপার থাকে, টাইম ফ্রেম। 10 বছর ধরে আপনি ক্রমান্বয়ে বন্ধ্যাত্বকরণ করবেন। সব কুকুর তো একসাথে বন্ধ্যাত্বকরণ হবে না, কিছু পালিয়ে যাবে, সেটা কিছুটা ব্রিডিং করবে। এইভাবে ধীরে ধীরে কুকুরের সংখ্যাটা একটা জায়গায় এসে থামবে। আরেকটা কাজ কি, প্রাণীপ্রেমীদের কি বিদেশি কুকুর পালা বাদ দিয়ে নিজের দেশি কুকুরটাকে অ্যাডপ্ট করতে হবে। হুম। সেই কুকুরটাকে অ্যাডপ্ট করলে হবে কি, রাস্তা থেকে কুকুরটা ধীরে ধীরে ঘরে আসা শুরু করবে। হ্যাঁ, হুম। রাস্তা থাকলেও কোনো সমস্যা নেই, তুরস্কে থাকছে না, আবার তো ঘরেও থাকছে। হুম। আর ঘরে থাকতে গেলে আরেকটা প্রবলেম হচ্ছে যে বাড়িওয়ালাদেরকে ওই জায়গাটায় নিজেদেরকে আধুনিক করতে হবে। আমরা যে দেশে বাইরের গল্প বলবো, দেশে ফিরে এসে আরে কানাডায় দেখছি যে তো বাচ্চাদের মতো একদম দেখে কুকুর বিড়ালকে, ইউরোপে তো এরকম, তারপর আমার নিজের দেশে এসে আমি ওটা ওর গায়ে পানের পিক ফেলবো। হ্যাঁ, তো এটা তো হতে পারে না। তো সব দিক থেকে আসলে পলিসি লেভেলে যেমন কাজ করতে হবে, তেমনি আমাদের কালচারাল জায়গাটা থেকেও এটার প্র্যাকটিস শুরু করতে হবে। তাহলে আপনি রাস্তার কুকুর ঘরে আসবে, রাস্তায় নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এমন কি হইতে পারে কখনো যে যখন আমাদের বন্ধ্যাকরণ প্রজেক্ট এত সফল হইল যে আর রাস্তাঘাটে কোনো কুকুর নেই, মানুষ খুঁজেও আমাদের যে দেশি স্ট্রে ডগ ওটা পালার জন্য আর খুঁজে পাচ্ছে না, তারপর ওইটার ব্রিডিং হচ্ছে, যেন যারা এই কুকুর পালতে চায় তাদের কিনে নিতে হয়। এটা খুব ডিফিকাল্ট আসলে, কারণ আমাদের শহরের যদি এমন নগর কাঠামোকে দেখি, যেমন ওপেন গার্বেজ সিস্টেম। হ্যাঁ, আপনি যদি গার্বেজ সিস্টেমটা ওপেন এরকম থাকে এবং খুব সহজলভ্য হয় এই উচ্ছিষ্ট খাবার, এটা যে শহরে হবে সেই শহরেই আপনার বিভিন্ন ধরনের প্রাণী থাকবে। এটা আপনি কখনোই এটা আপনি মানে একদমই এটাকে শূন্যের কোঠায় নিতে পারবেন না। কারণ খাদ্যের সংস্থানের জন্য, খাবারটা খাওয়ার জন্য ইঁদুর আসবে, কুকুর না থাকলে ইঁদুর আসবে, নাহলে কাক আসবে, নাহলে অন্য কোনো প্রাণী আসবে। সো গার্বেজ সিস্টেম একটা বড় ব্যাপার। ওই শহরগুলো কিন্তু এগুলো আগে নিয়ন্ত্রণ করেছে। তখন ব্রিডিং অটোমেটিক্যালি কমে আসে। ব্রিডিংটা কখন হয়? যখন আপনার খাদ্য নিরাপত্তা, যেমন সেন্ট মার্টিন নিয়ে এখন কথা হচ্ছে, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। ওইখানে ধরেন কেউ ওরা নিরাপদে ব্রিডিং করে যাচ্ছে, টুরিস্টরা যখন উচ্ছিষ্ট ফেলছে সেগুলো খাচ্ছে, অথবা কাকড়া, কচ্ছপ, এগুলো বিভিন্ন এখন ওখানকার বায়োডাইভার্সিটি এখন হুমকির মুখে পড়ে যাচ্ছে কুকুরের জন্য। কুকুর নিজেও কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে, তার সংখ্যাটা এত বেড়ে যাচ্ছে যে সে নিজেও ভালো নাই। তো শহরেও এরকম। তো প্রশ্নটা আপনার ছিল হচ্ছে যে একসময় কি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে কিনা। এটা আমার মনে হয় যে বাংলাদেশে সম্ভব নয়, এবং সেটা আসলে দরকারও নেই। যেমন আমি টার্কির কথাই বললাম, টার্কি তো পুরোপুরি বিলুপ্ত করে নাই তারা, আর অ্যাক্সিডেন্টাল ব্রিডিং আপনার হবেই।
হুম, আপনি কিন্তু 100% আপনি স্পে নিউট্রাল করতে পারবেন না, বন্ধ্যাত্বকরণ যেটা। কিছু কুকুর ভোরবেলা ঘুমিয়ে থাকে, পালিয়ে যায় এখানে সেখানে। আমাদের শহরে তো অলিগলির অভাব নাই। হুম, হুম। তো ওইটা হবেই। যেজন্য আমাদের সরকার যখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনার ভ্যাকসিনেশন করছে জলাতঙ্কের টিকা, তারা কিন্তু 70% কাভারেজটাকে ধরছে। কারণ সায়েন্টিফিক্যালি তারা বলছেন যে 70% যদি আমি ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি তাহলে হার্ড ইমিউনিটি আসবে। হুম। ওই যে 30% কে তারা ধরতে পারছে না। হ্যাঁ? তো স্পে নিউটারের ক্ষেত্রে ধরতে হবে তো আপনাকে কুকুরটাকে আগে। তারপরে না। আচ্ছা, যারা আপনাকে চিনে না, অনেকেই হ্যাঁ। আপনাকে নাও চিনতে পারে। আমরা হঠাৎ করে গল্পের ভিতর চলে চিনিই গেছি যে না বেশিরভাগই। না কেউ চিনতে পারে। কেউ যদি না চিনে, হ্যাঁ। তাহলে আপনি আমাকে আপনার পরিচয়টা দেন যারা চিনেন না তাদের জন্য। আচ্ছা, আমি ২ পায়ে হাঁটি। প্রথম কথা হচ্ছে এটা মানুষ। তো আর বাঙালি রাকিবুল হক এমিল আমার নাম। হ্যাঁ, আর পেশায় আমি স্থপতি, পড়াশোনা স্থাপত্যেই করেছি। আমার ইউনিভার্সিটির নাম অবশ্যই আমি বলতে চাই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, কারণ এই ইউনিভার্সিটির কাছে আমি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, অনেকবার টাকা দিতে পারি নাই, তারপরও আমাকে পরীক্ষা দিতে দিয়েছে। লম্বা সময় ধরে আর্কিটেকচার পড়াশোনা করেছি। আমার টিচাররা অনেক কিছু শিখিয়েছেন। এনিওয়ে, আর প্রাণী কল্যাণ নিয়ে কাজ করছি যদি একদম বলা যায় কাঠামো ধরে, তাহলে ২০১৫ সাল থেকে। কারণ সংগঠন করে কাজ করব বলতে চিন্তাভাবনা ২০১৫ সাল থেকে এস্টাবলিশ করা। এর আগে ২০১২ সালে অভয়ারণ্যের সাথে কাজ করেছি। আমাদের দেশে যে অভয়ারণ্য আছে, ওদের সাথে রুবাই আপুর সাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে। তো সেখান থেকেই আসলে মানে আমার পরিচয়টা এখন হয়তো বা যে গুটি কয়েক মানুষ জানেন যে প্রাণীপ্রেমী বলবো না আমি, তার চেয়ে একটু বেশি দায়িত্ব মনে হয় অ্যাক্টিভিস্ট বলাটাই বেটার। হুম। প্রাণী অধিকার কর্মী। 2015-তে প ফাউন্ডেশন শুরু হইল। হুম। আম, কিভাবে শুরু হইল আসলে? শুরুটা হলো যে আমার এক সিনিয়র ফ্রেন্ড, তার সাথে আমি বিভিন্ন বিষয়ে মানে পরামর্শ নিতাম এবং ঝগড়া লাগতাম শেষ হ্যাঁ। পর্যন্ত। তো তার সাথে রাতের বেলা কথা বলতে বলতে যে একটা নাম দিব, হুম, পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এসো ফাউন্ডেশন, নানান কিছু, হ্যাঁ, যে উমুক তুমুক একটা অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কিছু করা যায় কিনা। তো শেষ পর্যন্ত গিয়ে আমরা ঠিক করলাম যে আচ্ছা, পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামটা দেওয়া যায়। এর আগে ভয়েস ফর ভয়েসলেস হাবিজাবি অনেক কিছু আমরা চিন্তা করছিলাম। তো পরে আমরা দুজনে মিলে ওইটাও নিয়ে উনি অনেক বাগড়া দিল। হ্যাঁ। তারপর আমি ঠিক করলাম যে আমি আর কোনো বাগড়া শুনবো না, এটার নাম রাখবো। এটা হচ্ছে শুরু, চিন্তার জায়গাটা শুরু, যে এরকম একটা কিছু করা দরকার। তারপরে চিন্তা করলাম যে যদি কিছু করি তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে করব। হ্যাঁ, আমি যদি ফিউচারে আমি যেতে চাই একটা সময়ে, আমাকে অবশ্যই সরকারি নিবন্ধন বা এই জিনিসগুলোকে আমাকে আগে থেকে ফোকাস করতে হবে। এবং এটা আমাদের মধ্যে একটা অনীহা কাজ করে, ট্রেড লাইসেন্স করা, অমুক তুমুক করা, এটা আমি দেখেছি। একটা ভিজিটিং কার্ড করা আমার নিজের, হ্যাঁ, স্টুডেন্ট তো কী হয়েছে, আমি জব করলেই যে আমার কার্ড থাকবে তেমন না, একটা পরিচয় একটা কার্ড, তাই না? তো আমি দেখলাম যে না, এগুলো আমরা করি। তো আমরা তখন কাগজপত্র জমা দিলাম, একটা বোর্ড গঠন করলাম। আমার ফ্রেন্ড রাবিতা, ও তখন আমার সাথে, আমরা একসাথে খুব মানে আমরা রেস্কিউ করতাম, নিজেদের বাসায় রাখতাম। আজকেও আমি সকালবেলা রাবিতা আপুর কুকুর ধরে আসছি, বাডি পার্টি, হ্যাঁ। তো ও কথা আমি অনেক মনে করি যে আমরা এক সময়টায় আমরা গাবতলীতে একটা ডোবা ভাড়া করলাম, হ্যাঁ, নোংরা একটা ডোবা ভাড়া করে ওখানে ওটা কিন্তু নদী ভরাট করি নেই, ডোবা আমরা ভরাট করলাম ভালো উদ্দেশ্যে, বালু টালু ফেলে আমরা শুরু করলাম একটা রেস্কিউ সেন্টার দিয়ে। তখন রেজিস্ট্রেশনটা হয় নাই। তো ওখানে রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া আছে, সময় তখন লাগে। পর্যন্ত যখন মানে এই যে 2015 সালের কথা বলছি, আপনি নাম ঠিক করলেন, তার আগ পর্যন্ত কি আপনি এমনি অ্যানিমেল নিয়ে কিছু করছেন না শুধু পালছেন? না, তখন আমরা তো রেস্কিউ করছি, Rescue আমাদের করছেন। বাসায় রাখছি, হ্যাঁ, ছবি এঁকে ওইটা বিক্রি করে টাকা তুলছি। কারণ আমাদের তখন একটা চিন্তা ছিল যে আমি আর আবিদা তখন প্রথমেই আমরা ভাবতাম যে আমরা তখন কোনো ডোনেশন নিব না, হ্যাঁ, আমরা কোনো একটা কিছু সেল করব, ছবি এঁকে বা কোনো একটা পটারি তৈরি করে এটা সেল করব, তারপরে টাকাটা নিব, যাতে করে মানে হয় কি আমাদের দেশে এই জিনিসগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় সময়ে সময়ে হঠাৎ করে, যে টাকা পয়সা নিয়ে বা অন্যান্য বিষয়ে এত সমস্যা আমাদের গেছে যে এটা নিয়ে আমরা একটু অরিক ছিলাম যে আমরা তো আসলে চাই যে এটাকে অনেক করতে। তো তখন আমরা যেটা করতাম যে ওই বাসায় পালাতো আসলে রেস্কিউ করতাম, সুস্থ করতাম, এবং অভয়ারণ্যের যে ইয়েটা ছিল, হসপিটাল ছিল, সেখানে নিয়ে যেতাম। সামিল ভাইয়ের অনেক হেল্প করতেন। আরও কখনো আমাদের সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালে নিয়ে যেতাম, ডক্টর ফজল তালুকদার এখনও আমাদের সাথে আছেন উনি, তখন হেল্প করতেন। এইভাবে আমরা, আর মাঝখানে যেটা করতাম যে পড়াশোনা করতাম। যে অ্যানিমেল ওয়েলফেয়ারটা আসলে এটা শুধুমাত্র আবেগের বিষয় না, এটা কিন্তু দেশের বাইরে প্রাতিষ্ঠানিক রূপ আছে, এটার উপরে গ্র্যাজুয়েশন আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। সো আমরা একটু পড়াশোনা করে যেহেতু কাজ করতে চাই, তো এই কাজগুলো আমরা গোছাতাম, পেপার ওয়ার্ক এগুলা। তো এই তো
হ্যাঁ, তারপরে পেপার ওয়ার্ক এগুলা গুছাইলেন, আপনি আর রাবিতা আপু মিলে একটা হুম, জায়গা নিলেন, হ্যাঁ, একটা নদী ভরাট করে, হ্যাঁ, না পুকুর ডোবা, হ্যাঁ, একটা ডোবা, ডোবা হ্যাঁ, ভরাট করে একটা জায়গা নিলেন, হ্যাঁ। তারপরে আপনার ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলেন। ইয়ের জন্য আমরা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে আমরা হ্যাঁ। সোসাইটি একটা করার জন্য, মানে নন আমি প্রফিট আমি কখনো অর্গানাইজেশন। আমি কখনো এই ধরনের ফাউন্ডেশন টাইপ করিনি। সিস্টেমটা আচ্ছা, আসলে কিরকম? সিস্টেমটা খুব সুন্দর। এটা হচ্ছে যে ৭ জনের একটা বডি তৈরি করতে হবে আপনার। সমবায় সমিতির মতো? অনেকটা ওইরকম হয়তোবা, যে সমিতির ব্যাপারে আমার আইডিয়াটা নাই। ওটাতে আবার মনে হয় বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন জিনিসের হুম, মনে হয় কিছু ইয়ে লাগে, মনিটরিং বা অথরিটির সাথে ইয়ে লাগে। তো আমাদের এটা তো নন প্রফিট হিসাবে ইয়ে করা, আমরা তো ফাউন্ডেশন নামটা আমাদের কাছে শুনতে ভাল লাগতো, হ্যাঁ, ফাউন্ডেশন, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু এটা আসলে সোসাইটি অ্যাক্টে হয়। এটা আপনি ফাউন্ডেশন বলতে পারেন, সোসাইটি বলতে পারেন, একই হুম, জিনিস। তো নন প্রফিট করার জন্য ৭ জনের একটা বডি তৈরি করতে হবে আপনাকে। এটাকে আপনি এক্সিকিউটিভ বডি বলতে পারেন। যেটাকে বাংলায় মনে হয় কার্যনির্বাহী পরিষদ বলে হুম, আরকি। বাংলা শুনলে একটু ভারী, ভারী মনে হয়। তো এই বডিটা আপনি তৈরি করলেন। তৈরি করে ওখানে ৩ টা গুরুত্বপূর্ণ পদ থাকে। একটা হচ্ছে চেয়ারম্যান, একটা হচ্ছে ট্রেজারার, একটা হচ্ছে আপনার জেনারেল সেক্রেটারি। হ্যাঁ? হুম, সো এটাকে আপনাকে ফার্স্ট করতে হবে। এটা করে হুম, আপনাকে একটা কাগজপত্র করে রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ, ফার্মস অ্যান্ড কোম্পানি, একটু বড় নাম, আমি ভুল বলে থাকতে পারি। ওখানে আপনার জমা দিতে হয়। হ্যাঁ, একজন লয়ারের মাধ্যমে করলে আপনার কাজগুলো একটু সহজ হয়ে যায়, কারণ উনি তো সমস্ত পকেটগুলো জানেন। হুম, তো ওইভাবে কাজটাকে এগোতে পারেন। তো একটা মেমোরেন্ডাম তৈরি করতে হয় সোসাইটি অ্যাক্টের আন্ডারে, হুম, যে আমার এই প্রতিষ্ঠানটা কীভাবে চলবে, কে কী থাকবে না থাকবে, এগুলো বিষয়, অ্যাকাউন্টস কীভাবে মেনটেন হবে। তারপরে সেটা জমা দিতে হয় একটা সরকারি ফি দিয়ে। জমা দেওয়ার পরে ওটা যায় হচ্ছে এনএসআই ভেরিফিকেশনের জন্য। হুম, ওটা নন প্রফিট করতে গেলে আপনাকে এই ধাপগুলো পার হয়ে আসতে হয়, এবং এটা আচ্ছা। আমাদের জন্য ভালো, যেহেতু হুম, একবার হুম, হুম, ভেরিফিকেশন হয়ে গেলে আমরা বলতে পারি যে আমরা স্বচ্ছ আছি, আমরা কাজ হুম। করছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা নাই। এনএসআই ভেরিফিকেশনটা কি জিনিস? পুলিশ আসে? হ্যাঁ, আচ্ছা, এনএসআই এর একজন ওই আপনার যেই জোনের অফিসার উনি আসবেন। বুঝতে পারছি। হ্যাঁ, উনি আপনার সাথে যোগাযোগ করবেন। তো অফিসটা দেখবেন, কোথায় অফিস নিয়েছি বা কি আমরা কি কাজ করছি, আদৌ এখন পর্যন্ত কি কাজ করেছি, কি করতে চাই, এগুলো সব একটু দেখাশোনা করবেন, এবং আমাদের ৭ জনের ব্যাকগ্রাউন্ড একটা আচ্ছা। যাচাই করবেন যে এদের হুম, ব্যাকগ্রাউন্ডে কি আছে, হ্যাঁ? হুম, তো সবকিছু দেখে শুনে যদি তাদের কাছে মনে হয় যে এদেরকে আসলে এই সংগঠনটা করতে দেয়া যায়, তখন একটা তারা এনওসি দিবে। হ্যাঁ? হুম, তো দিলে পরে তখন আপনার এই জয়েন্ট স্টক থেকে আপনাকে একটা ইয়ে দিয়ে দিবে, রেজিস্ট্রেশনটা দিয়ে দিবে। হুম, কিন্তু এনএসআই ছাড়পত্র না পেলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা হুম, পাচ্ছেন না। হ্যাঁ? এবং কেন দিচ্ছে না সেটাও অনেক সময় জানা যায় না। যে হুম, কোন কারণটায় আপনাকে দিল না। এটা একটু সমস্যা। কিন্তু আমি সবাইকে আসলে বলি কি, যে এই ধাপগুলো আসলে একবার অন্তত পক্ষে তাকে ট্রাই করা উচিত, হুম, সংগঠনটা করতে গেলে। হ্যাঁ? এই তো তারপরে আপনার যখন হয়ে গেল, তখন হুম, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। হুম, হ্যাঁ, কারণ আপনার যখন ডোনেশন আসবে, যদি ক্রাউড ফান্ডিং হয়, ক্রাউড ফান্ডিং যেটাই হোক, আপনি যেন ব্যাংকে আসে, স্বচ্ছতা থাকে। তো প্রত্যেকটা সংগঠনের এই জায়গাগুলো যখন থাকে না, তখন আপনি আমাকে বিশ্বাস করে দিছেন বা হুম, আমাকে অবিশ্বাস করেন না, এইসব প্রশ্নই আসার দরকার নাই। হুম। সিস্টেম কথা বলবে। আমি এটাই মনে করি। আমাকে বিশ্বাস করার দরকার নাই, আমাকে ভাই অবিশ্বাসও করার দরকার নাই। হ্যাঁ, সমবায় হ্যাঁ, সমিতি টাইপ জিনিসপত্র শুনলে বা হ্যাঁ, ইভেন এই যে ফাউন্ডেশন টাইপ জিনিসপত্র শুনলে মানুষ একটু কেমন জানি হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা নেগেটিভলি নেয় হ্যাঁ। যে কি করতেছে এরা একসাথে আপনি টাকা শুধু পয়সা নিয়ে। ফাউন্ডেশনের ব্যবসা শুনলেও তো মানুষ নেগেটিভলি নেয়। তাই তাও না? মনে হয় সত্যি। ব্যবসা করা মনে একটা অপরাধ। হ্যাঁ, এরকমভাবে চিন্তা করে না আমরা অনেক সময়? আপনি আমার কোম্পানিতে যারা চাকরি করে তাদের সামাজিক রেসপেক্ট আমার থেকে অনেক বেশি। আমার এবং শুধু সামাজিক রেসপেক্ট না, আপনি চিন্তা করেন আমি যদি টাকা তুলতে যাই, হুম, আমার সিল নিয়ে যাইতে হয়। হুম, হুম। তারপর এটা হ্যাঁ, হাবিজাবি হ্যাঁ, হ্যাঁ, ঝামেলা। অনেক কিন্তু কিছু, হ্যাঁ। অন্যদের কিছুই লাগে না। লাগে না। তো চাকরি করা অনেক সহজ হ্যাঁ, ব্যবসার থেকে। কিন্তু আবার চাকরি তখনই করা যায় যখন ওখানে একটা মানে একটা ব্যবসারই তো আপনি চাকরি করেন। হ্যাঁ, 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 ব্যাপারটা বেশ অদ্ভুত, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কি করবেন? একটু মানে আমাদেরকে ওইভাবে আ শিখিয়ে ফেলেছে হয়তো সোসাইটি। এভাবে হুম। দেখতে শিখিয়েছে। ২০১৫ তে আপনার এগুলো করতে কোনো সমস্যা হয় নাই শুনে আমি একটু অবাক হইলাম। কারণ এখন ট্রেড লাইসেন্স করা অনেক সহজ। আমরা হুম, রিসেন্টলি একটা করতেছি, আপনি জানেন। আমরা মিলেই হুম, করতেছি। হুম। তো এখন সব গত বছর আমি যখন করেছি বেশ সহজ। ২০১৫ তে আমি কখনো ট্রেড লাইসেন্স করিনি। তখন আমার মানে মনে হচ্ছে তখন সবকিছু আরো অনেক জটিল ছিল। তো আপনার জটিল লাগে নাই নাকি আপনি সহজ করে বলছেন যে একটা ট্রেড লাইসেন্স করলাম একদিন হয়ে গেল শেষ? না, আমার এটা কিন্তু ইয়ে ছিল, ট্রেড লাইসেন্স না। ওই আপনার যেটা হচ্ছে, জয়েন্ট হ্যাঁ, স্টক জয়েন্ট স্টকের যেটা। এটা ওটা এটা একটু সহজ। শুনলেই অনেকের অ্যাম নামটা শুনলে তো মনে হয় আমি ঘাম দেয় স্টকে যে ইনভেস্ট করতেছি হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, ধরনের। ওরকম। মানে আমাদের এই ধারণাগুলো এখন আস্তে, আস্তে ক্লিয়ার করা উচিত। তরুণদের বলব। এখন কিন্তু হ্যাঁ, YouTube এ সব আছে। হ্যাঁ। YouTube এ অনেক লয়ার এগুলা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। হ্যাঁ? হুম, শুধু লিখে সার্চ দিলেই হয়। আমরা সময় লিখে সার্চ না দিয়ে ফোন দেই, "ভাইয়া এটা কিভাবে করছেন?" হ্যাঁ? সো আপনি লিখে সার্চ দিলে অনেকগুলো ভিডিও পাবেন। হুম। তো যেটা হচ্ছে যে তখন হ্যাঁ, অবশ্যই কঠিন ছিল। আমাদের যখন ২০১৬ সালে আমরা অক্টোবরের ৯ তারিখে আমরা ওই মেইলটা পেলাম। তখনও কি মনে আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন?
আমি ইউনিভার্সিটিতে পড়ছি বলতে আমি ব্যাকলগ টানছি তখন। ব্যাকলগ মানে পড়ার কথা না তারপরেও পড়তেছেন। স্ট্রাকচারগুলো সব ফেল করা, এগুলো বুঝতে ক্লাস পারছি। করিনি, ওগুলা তখন আচ্ছা। এটা অন্য একটা গল্প আছে। আর্কিটেকচারদের হ্যাঁ। জীবন মনে হয় একটু লম্বা হয় এমনিতেই। আর্কিটেক্ট, হ্যাঁ। এটা আর্কিটেক্টদের হ্যাঁ। ডিপেন্ড করে আরকি। আপনি চাইলে লম্বা হবেন, না চাইলে। এমনিতেই কোর্স একটু বড় না কোর্স তো সাধারণ ৫ মানুষের থেকে? বছরের। ৫ বছরের। সো এমনিতে তো ৪ বছরের কোর্স করি আমরা। সো এমনিতেই ১ বছরের বড়। ১৯৮ ক্রেডিট। ১০০ হ্যাঁ, অনেক বেশি ক্রেডিট। আমার ছিল ১৩২ মনে হয় আমি যখন ব্যাচেলর করছি। হ্যাঁ, এরকমই থাকে। অনেক কম। একটা সময় গিয়ে মনে হয় যে এটা কিভাবে সম্ভব শেষ করা আপনার অনেকে। কি কখনো মনে হয় যে আর্কিটেক্ট না হয়ে অন্য কিছু হলে ভালো হইতো? না। কারণ অন্য কিছু হওয়ার জন্য আমি সব দিকে দেখছি। আমার তখন মনে হচ্ছিল যে আর্কিটেক্টই আমার হওয়া দরকার। হুম। কারণ আমার চারুকলায় ভর্তি হওয়ার মানে সর্বোচ্চ ইচ্ছা ছিল। হুম। সরকারিতে না, পাবলিকে না হলেও অন্ততপক্ষে প্রাইভেটে কোথাও। আর না হলেও কোনো জায়গায় না হলেও নিজে, নিজেই ছবি আঁকবো এরকম। মানে শিল্পী হবো এরকম একটা ডেডিকেশনই। ছবির হাটে পড়ে থাকতাম ২০০৪ সাল থেকে। ৪ থেকে ৭ পর্যন্ত আমার ছবির হাটেই সময় গিয়েছে। হুম। এটুকু একটু না বলে না, ধরেন আমি আমাদের সময়ে কাজ করেছি। আমি আমাদের সময়ে রিভিউ করতাম তখন গ্যালারি পাতায়। গ্যালারিগুলো ঘুরে, ঘুরে আমি আর্ট এক্সিবিশনের উপর রিভিউ করতাম। শিল্পীদের সাথে ইন্টারভিউ নিতাম, কথা বলতাম। তখন আসলে অনেক কিছু শিখেছি লাইফের। ফরিদা জামান, হাশেম খান, এরকম বিভিন্ন মুর্তজা বশীর, ওনাদের সাথে ইন্টারভিউ নিতাম। ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, হ্যাঁ? তো পুরোপুরি আমার আসলে আর্টিস্ট হবো এরকমই। কারণ ভ্যান গগ দ্বারা আমি সবসময় ছিলাম, তাড়িত ছিলাম। তো হঠাৎ করে ১ মাসের মাথায় মনে হলো যে না, আমি আমার যে ছবি আঁকার চর্চাটা এটাকে আমি একাডেমিতে ঢুকাবো না। এটা আমি আমার মতো করবো। যখন শুনলাম যে ১ম এ স্কেচ করতে হয়, তারপর ওয়াটার কালার করতে হয়, তারপরে অয়েল ধরতে দেয়, আবার পরীক্ষা হয়। আমি বললাম যে থাক, আমি এখনই তো অয়েলে কাজ করি। সো এইজন্য তখন আমি দেখলাম যে আসলে আমার ফ্যামিলি স্ট্রাকচারে আমার ইনকামটাও দরকার ছিল। হ্যাঁ। আমি দেখলাম যে আমি ছবি এঁকে আসলে শেষ পর্যন্ত ফরমাইশি কাজও করতে পারবো না। তখন একটা ধরা খেয়ে যাবো ফ্যামিলির কাছেও। হুম। তো আমার আর্কিটেকচারটা হলে হয় কি, আমার জীবিকার জায়গাটা যেমন একটা নিশ্চিত হয়, আবার একই সাথে আমার যে ক্রিয়েটিভিটির যে সৃজনশীলতার জায়গা, সেটা যদি ধরে রাখার একটা সুযোগ থাকে। হুম। আপনার কি মনে হয় আপনার মতো মানুষ, আমি আর্টের দুনিয়ার বাংলাদেশের বা বহির্বিশ্বেরও, বাট যেহেতু বাংলাদেশের মানুষ দেখবে ভিডিও, এই জন্য বাংলাদেশ বলতেছি। বাংলাদেশের আর্টের সিন আসলে কীরকম? আমার পরিচিত এমন কোনো বন্ধু-বান্ধব নাই, ইনক্লুডিং আমি, যারা কখনো একজন আরেকজনকে বলছি যে চল একটা আর্ট এক্সিবিশনে যেয়ে ছবি দেখবো আজকে। মানে আর্ট দেখবো বা আর্ট অ্যাপ্রিশিয়েট করার ব্যাপারটা কিন্তু আমার মধ্যে নাই। আমার বন্ধু-বান্ধবদের মধ্যেও আমি দেখেছি বলে মনে হয় না। আমার নিউজ ফিডেও কখনো খুব একটা আসছে বলে মনে হয় না। এটা কি খুব ছোট একটা ব্যাপার, নাকি আমার অ্যালগরিদম আমাকে দেখায় না? না, আমি ধৃষ্টতা দেখাবো না বেশি দূর বলার। বলেন যেহেতু না, আমি ধৃষ্টতা তারপরও দেখান। তারপরও আমার ধরেন যে যেই সময়টা আমরা ঘুরে বেড়াতাম, জি। ওইটার অভিজ্ঞতা বলি। আমরা সবগুলা গ্যালারিতে গিয়ে দেখতাম কি একই মুখ, ওই ৫০-৬০ জনই। আচ্ছা। হ্যাঁ, চিত্রকে এক্সিবিশন ওপেনিং হবে ওই ৫০-৬০ জন। বেঙ্গলে হবে ওই একই লোকজন। আচ্ছা। তো তখন আর কিছু লোক গ্যালারিতে ঢুকতো, দেখতো যে হঠাৎ করে বাদাম খেতে, খেতে ঘুরছিল ধানমন্ডি রাস্তা দিয়ে, হঠাৎ করে ঢুকে পড়লো ভিতরে। তারপরে একটু বাদাম খেতে, খেতে দেখে, দেখে চলে গেল। এটাও ভালো। হুম। এখন বেঙ্গল যেরকম করছে যে সবাইকেই অ্যাক্সেস দিচ্ছে তার ওই বেঙ্গল বইতে, হ্যাঁ? ঘন্টা পর ঘন্টা বসে থাকো, সিঙ্গারা খাও, কোনো সমস্যা নাই। কিন্তু এর ভিতর থেকে কিছু মানুষ দেখবেন যে বইয়ের দিকে ঝুঁকবে, লেখার দিকে ঝুঁকবে, ছবির দিকে। তো হ্যাঁ, জগৎটা খুব ছোট হয়ে আছে। এটা তো আসলে বহু বছরের একটা প্র্যাকটিসের জায়গা থেকে আপনি এখন এই প্যারিসে গেলে যে দৃশ্য দেখবেন বা নেদারল্যান্ডে গেলে দেখবেন, জার্মানিতে গেলে দেখবেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশে সেটা এই পর্যায়ে সম্ভব না। আপনি আবার বাংলাদেশের আর্টটাকে দেখবেন মেলাতে, যদি আমাদের বৈশাখী মেলা বা অন্যান্য জায়গায় দেখবেন মানে ঘরানা আছে কিন্তু, হ্যাঁ? কিন্তু গ্যালারিতে দেয়ালে একটা পেইন্টিংস ঝুলবে ফ্রেম হয়ে, সেটা আমি দেখব এবং এটা আমি কিনবো। এটা আমাদের মনে হয় যে এখনও অনেক ছোট, এবং শিল্পীদের জন্য এটা আমার মনে হয় যে এটা মানে আমি যদি এখন নিজেকে শিল্পীর জায়গায় বসাই, একটা হতাশার জায়গা। কারণ আপনি সবচেয়ে বেশি কত দামে আপনার একটা ছবি বেচছেন? আমি সবচেয়ে বেশি কত দামে ১০,০০০ টাকা, এর বেশি আমি বিক্রি করতেই পারিনি, আর বিক্রি করিও নাই আর কি। চাইলে পারতেন আরো বেশি দামে করতে? আমি আসলে জানি না, কারণ আমার মানে বোঝার সময় থেকে যে ছবিগুলো, সেগুলো আসলে দেখতে ভাল লাগে না, অস্থির লাগে। আমি যখন নিজের ওই আর্কিটেকচার ইনকাম থেকে টাকা জমিয়ে ছবি আঁকা শুরু করলাম, তখন আমি ওই ছবি বেচার চিন্তাটা বাদ দিয়ে দিলাম। তো যেমন ফেলানি নিয়ে যদি একটা ছবি আঁকি, হ্যাঁ, সীমান্ত হত্যার, ওটা দেখতে ভাল লাগবে না কারো, ওটা কেউ কিনে সাজাবে না। এখন আমি সিমি হত্যা, আমি নারায়ণগঞ্জে চারুকলা যে সিমি আত্মহত্যা করেছিল, হ্যাঁ, সমাজে যাতনা না নিতে পারে, ওর উপর একটা কোলাজ করলাম, ওটা কেউ কিনবে না। আফগানিস্তানের বাচ্চারা মারা যাচ্ছে, তার উপরে ছবি আঁকলাম, ওই একটা অসহায় বাচ্চা পড়ে আছে, ওই ছবি কেউ তার ড্রয়িং রুমে লাগাবে না। যখন আমি দেখলাম যে ছবিগুলো কেউ কিনে না, আমি তখন চিন্তাই বাদ দিলাম যে আমি ছবি বেচবই না।
হুম। হ্যাঁ ছবি আঁকার উদ্দেশ্যটা তাইলে কি হয় ভাই? মানে মনের কোনো একটা শান্তি এরকম প্যাশন ওইটা? নাকি যখন আর্টিস্টরা ছবি আঁকে তখন মনের মধ্যে এটাও থাকে? ধরেন আমি যখন বই পড়ি আমার মনের মধ্যে আমি না চাইলেও একটা অংশ ভাবে যে এই বইটা পড়তে, পড়তে যদি আমি মজা পেয়ে যাই তাহলে আমার মনে হয় যে এই বইটা আরেকটু ভালো মতো পড়ি তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানানো যাবে। আচ্ছা তো পুরা বই পড়ার আনন্দটা তখন আর থাকে না। তখন ওটা অল্প একটু মানে পড়তে তাও ভাল লাগে হ্যাঁ কিন্তু তারপরে এটা একটু কাজ হয়ে যায়। হ্যাঁ তখন আমি বই পড়ার সময় দাগাচ্ছি বা নোট নিচ্ছি এই হ্যাঁ ধরনের হ্যাঁ ব্যাপার-স্যাপার হয়ে যায়। যখন আপনি ছবি আঁকেন বা আপনার হুম। বন্ধু-বান্ধব যারা আছে তারা ছবি আঁকে, আঁকার সময় কি মনে হয় যে এই ছবিটা মানুষ কিনবে তাই এভাবে আঁকি? নাকি আমার যা মনে হচ্ছে তাই আমি আঁকছি? আমার মনে হয় না এরকমভাবে চিন্তা করে। তাহলে ধরেন যে সবাই পিকাসো কপি করতো বা ভ্যান গগ কপি করা শুরু করতো, রেমব্রান্ড কপি করতো। কারণ ওগুলো কপি করলে কপিটা অন্তত সেল হবে। হুম, ছবিটা সুন্দর কারণ পরীক্ষিত। হ্যাঁ, হ্যাঁ? যে এই ছবিটা বিক্রি হয়েছে লক্ষ, লক্ষ ডলারে বা টাকায়। সেটা তো কোনো শিল্পী করে না। হুম, প্রত্যেক শিল্পী কিন্তু তার স্বকীয় যে কাজটা সেটাই সে মানে সে তার স্টাইলেই কাজ করছেন। হুম, চেঞ্জ করছেন না। এটাই প্রমাণ করে মানে আমার কাছে এটা মনে হয়েছে যে তিনি আসলে ছবি বিক্রি হবে এটা চিন্তা করে ছবি আঁকেন না। হুম। তাই হওয়া উচিত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাই হওয়া উচিত। বিক্রি করে আঁকবে ভাবলে হুম। আর আঁকাটা আবার এক্সিবিশন অথেন্টিক সামনে হবে হবে না। সেটা মাথায় রেখেও কাজ করলেও ভালো লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তো ওই যে রিলিফের একটা জায়গা থাকে যে আপনি মানুষ কিন্তু কোনো না কোনো জায়গায় ঝাড়তে চায় একটা তার শোক, তার কষ্ট, যন্ত্রণা, তাই না? কখনো কাউকে মেরে, কারো সাথে ঝগড়া করে, হুম, আর কেউ হয়তোবা সৃজনশীলতার মধ্যে দিয়ে। এখন একটা ঘটনা সামাজিক কোনো ঘটনা তাকে কষ্ট দিচ্ছে। শিল্পীর সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে বা তার যে প্রিভিলেজটা সাধারণ মানুষের, তার হচ্ছে ক্যানভাস এবং তুলি দিয়ে সে সেটা প্রকাশ করে রাতের বেলা কাজটা শেষ করে দিনের বেলা ওটা ঝেড়ে ফেলতে পারে। হুম, দুঃখটাকে, হ্যাঁ? বা তার রোমান্টিসিজমটাকে। অথবা ভালো লাগে শীতের সকাল ভালো লাগছে এটাকে এঁকে ফেলে। হুম, হ্যাঁ, এই জায়গাটাও সুন্দর। এই কারণেও অনেকে কাজ করে। আমি আমার যত হুম। অনেককে জানি বন্ধু-বান্ধব যারা শিল্পী আছেন। আপনার কি মনে হয় আপনি একটু আগে অনেকক্ষণ আগে আমরা যে শুরুর দিকে যখন কথা বলছিলাম এই যে সিটি কর্পোরেশন বিষয়ে কথাবার্তা হুম, তখন আপনি বলছিলেন যে শুরুর দিকে আমরা প্রোটেস্ট হিসেবে যেটা করলাম আমরা একটা দেয়াল ছবি আঁকলাম। হুম, হুম, এই দেয়াল ছবি টাইপ জিনিসপত্র বা আরেকটু অর্গানাইজড হতে যে মানববন্ধন টাইপ জিনিসপত্র হুম, এগুলো কীরকম এফেক্টিভ? স্পেশালি আর্ট টাইপ জিনিসপত্র যেগুলো ধরেন আজকে আমি একটা খারাপ জিনিস দেখলাম ওটা নিয়ে আমি একটা গান বানালাম হুম, হুম, বা ওটা নিয়ে আমি একটা ছবি আঁকলাম। হুম। এই ব্যাপারগুলো প্রোটেস্ট হিসেবে আসলে কীরকম এফেক্টিভ হয়? এইটা দেখেন আমার মনে হয় যে ৩ ধরনের এ কেন আমি বলতেছি? ইফেক্ট কারণ থাকে। আমি প্রোটেস্ট বুঝি হইল একটা বাস আগুন দিতে হবে। তাইলে না হয় হ্যাঁ, একটা প্রোটেস্ট। মানে আমি যে ৩ ধরনের কথা বলছি যারা বাসে আগুন দেয় তারা হয়তো ৩ ধরনের কোনো একটা ধরনকে ওইটার মধ্যে ধরে নেয়। যে আচ্ছা, এটা করলে এটা হবে, হ্যাঁ? ওই যে ওকে। বললাম কেউ যন্ত্রণার জন্য রিলিফ করার জন্য সে হ্যাঁ, আঁকে সৃজনশীলতার কেউ হয়তো ঝগড়াঝাটি করে, মারামারি করে। হুম। তো ব্যাপারটা অনেকটা সেম আরকি, হ্যাঁ? না মানে প্রোটেস্টের উদ্দেশ্য তো ওই হ্যাঁ, ব্যাপারটা প্রোটেস্ট থামানো। শুনে তাই মনে হয় না? হ্যাঁ, যে হয় এটা মারামারি ছাড়া কিভাবে সম্ভব? হ্যাঁ। বা হালকাও করতে হবে। এটা মানে আমরা হ্যাঁ, যেভাবে ফাইট করি মানে হ্যাঁ, আমরা বলতে আমি বোঝাচ্ছি যারা করেন আমি হ্যাঁ। বলতেছি না যে আমি বাসে আগুন দেই। যারা করে তারা হ্যাঁ, ওই জন্য করে কারণ তারা ভাবে এটা হইলে এনাফ হুম। ঝামেলা ক্রিয়েট হ্যাঁ, হবে হ্যাঁ, যেই হ্যাঁ। কারণে হ্যাঁ, সরকার বা হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটার দায়িত্ব আছে সে হ্যাঁ, বাধ্য হবে হ্যাঁ, সলভ করার হ্যাঁ। জন্য। তো একটা ছবি যখন আমি আঁকছি, একটা দেয়াল লিখন হুম, বা একটা গান যখন আমি গাচ্ছি তখন কি আমি উনাকে এনাফ বাধ্য করতে পারতেছি? হুম। এটা হইল পয়েন্ট। হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে যে বাধ্যটা আপনি কার মাধ্যমে করবেন? হুম, হ্যাঁ, কার জন্য বাধ্য হবে সে? হুম, তো ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত প্রাণী অধিকার নিয়ে যে কয়টা মুভমেন্ট আমাদের হাত দিয়ে হয়েছে, আমরা যেটাকে চিন্তা করেছি, আমাদের কিছু সাংবাদিক বন্ধু এবং আমরা একসাথে চিন্তা করে আমাদের চিন্তাটা হচ্ছে কি এখন কিন্তু আ ঢাকা মানে শুধু ঢাকা না, সারা বাংলাদেশ দেখতে পায় ঢাকাকে। আবার হুম, যদি আরো বড় করে সারা পৃথিবী দেখতে পায়। হুম, এখনই আমাদের এই ক্ষণটাকে সারা পৃথিবীতে আপনি এখনই দেখাতে পারবেন চাইলে। হুম, এরকম একটা সময়ে আপনি চাপ কিন্তু সারা পৃথিবী থেকে দিতে পারেন। হুম, কিভাবে? আপনি আপনার তো চাপ তৈরি করতে একটা ইভেন্ট লাগবে। এখন আপনি হুম, ইভেন্টটা কি বাস পুড়িয়ে করবেন নাকি বাস রং করে করবেন সেটা আপনার ব্যাপার। হুম, কিন্তু একটা ইভেন্ট লাগবে। ইভেন্টটা কেন লাগবে? গণমাধ্যমের জন্য লাগবে। আপনি হুম, কিছুই করলেন না গণমাধ্যম কিভাবে নিউজ করবে? হুম, তার তো একটা নিউজ করার জন্য ম্যাটার লাগবে। হুম, তো এইজন্য আমরা সবসময় যেটা চেষ্টা করি যে মানববন্ধন ভালো। হুম। কিন্তু বেশি ভালো না। ওই যে বলে না কি যেন একটা যে মিষ্টি বা ভালো কিন্তু বেশি ভালো না এরকম। মানববন্ধন আপনি একবার করেন, ২ বার করেন একই ইস্যু নিয়ে। কিন্তু যদি আপনি প্রত্যেকবার করতে থাকেন তাহলে ওইটা আসলে আপনি কিছু হয় না। এখন প্রেস ক্লাবের হুম। সামনে যান দেখবেন একটা মানববন্ধন হ্যাঁ, হচ্ছে। হাসির দিবসেও মানববন্ধন হ্যাঁ, হচ্ছিল যে আমরা দেখেছি, হ্যাঁ? বিশ্ব প্রাণী দিবস সেদিন আমি ঘোড়া নিয়ে দাঁড়িয়েছি সেখানে হাসি দিবসেও মানববন্ধন হচ্ছে হাসার অধিকার নিয়ে।
তো এখন বিষয়টা হতে পারে, ধরেন ওই গোষ্ঠী হয়তো বা এটা হুম। একটা কজ মনে করে। এখন যে ৩ টা ইস্যু ইমপ্যাক্ট বলছি, একটা ইমপ্যাক্ট হচ্ছে আপনি সরাসরি রাস্তার মধ্যে আপনি একটা অ্যাক্টিভিটি করে সাধারণ মানুষকে ইনভলভ করতে পারছেন। হুম। এখানে পক্ষে বিপক্ষে মানুষ তৈরি হবে, হ্যাঁ? হুম। এটাও একটা ভালো দিক। আরেকটা হচ্ছে যে আপনি গণমাধ্যমের জন্য একটা ম্যাটার তৈরি করলেন। কারণ যখন গণমাধ্যম এটাকে তুলে ধরবে, তখন এটা শুধু জাতীয় নিউজ না, আপনার আন্তর্জাতিকভাবে এটাকে দেখবে। হুম। এবং আপনি কিভাবে না করতে পারেন যে আন্তর্জাতিক কোনো মহল থেকে প্রশাসনের কোনো বন্ধু, হুম। আরেক প্রশাসনের কোনো বন্ধু, হুম। হ্যাঁ? দেশের বাইরে থেকে ফোন করে বলবে না, "তোমাদের ব্যাপারটা খুব খারাপ লাগছে।" হুম। আর আমি যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকি, আমার দেশের রাষ্ট্রীয় পদে, আমার তখন একটু খারাপ লাগতে পারে যে আসলেই তো এটা তো আসলে সারা বিশ্বে তো আসলে এটাকে এইভাবে করে না। এটাকে তো হুম। সারা বিশ্বে খুবই নেতিবাচকভাবে দিবে। ছি, 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 এটা কি করছে? কারণ উনি হয়তোবা বিষয়টা জানতেনই না যে এরকম একটা ঘটনা ঘটছে। তার কাছে জানানো পর্যন্ত ওই মানববন্ধন বা এগুলা করতে হয়। কিন্তু হুম। মানববন্ধন বলেন বা দেয়ালচিত্র এগুলো করাই হয় হচ্ছে গণমাধ্যমের জন্য। যাতে আচ্ছা। গণমাধ্যম একটা কিছু পায় যে এর মাধ্যমে এই গোষ্ঠীটা এই কথাটা তুলে ধরার চেষ্টা করছে সরকারের কাছে এবং বৈশ্বিক বিশ্বের কাছে। হুম। তখন হয় কি যে ওই যে আপনার কাঠামোগুলাতে একটা পর একটা পর একটা হয়ে, হয়ে আসে। এটাকে আমি প্রমাণ হিসাবে যদি বলি, দেখেন আমরা ১ম মানববন্ধন করেছিলাম ২০১৭ সালে। হুম। চট্টগ্রামে প্রায় ৫০০ কুকুরকে মেরে ডাস্টবিনগুলাতে ভরিয়ে ফেলেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। হুম। আমরা সার্ক ফোয়ারা পুরোটা ঘিরে ফেললাম। হ্যাঁ, এবং খুব চমৎকার একটা মানববন্ধন করে প্রশাসনকে দেখিয়ে দিলাম যে রাস্তাঘাট বন্ধ না করেও চমৎকারভাবে একটা প্রোটেস্ট করা যায়। হুম। সাংবাদিকরা আমাদের সাথে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। সাংবাদিকদের কাজ তো ক্যামেরা নিয়ে দাঁড়ানো। হুম। ক্যামেরাও যেমন ছিল, সাংবাদিকরা নিজেরাও ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন। হুম। অনেক সিনিয়র সাংবাদিকরা। আমরা ঘিরে ফেললাম, রাস্তা বন্ধ করলাম না। ট্রাফিক পুলিশ আমাদেরকে হেল্প করলো প্রোটেস্ট করতে। এটা খুবই আমাদের চমৎকার লেগেছে। তারা দেখলো যে আমরা লাইন ধরে আসলাম। ইউনিলিভারের ওই মনুমেন্টের সামনে আমরা সবাই জড়ো হলাম। ওখানে ডিসিশন নিলাম। তারপরে ট্রাফিক পুলিশকে জানানো হলো। গোয়েন্দা সংস্থাগুলো তো ছিলই, অবশ্যই থাকে তারা। আমরা সুন্দর লাইন ধরে রাস্তা আসলাম। রাস্তাটা তারা জাস্ট কিছুক্ষণের জন্য একটু সিগন্যালগুলো ফেলে দিলাম। রাস্তা পার হয়ে গোলটা উঠে গেলাম। গোলটা উঠে গেলাম, রাস্তায় গাড়ি ঘোড়া সব চলছে। আমরা হুম। তো চাচ্ছি যে গাড়ি ঘোড়া চলুক। কারণ একদম। মানুষ আমাদেরকে ইয়ে করবে, এক্সপ্লোর দেখবে। করবে। এই যে এটা যখন করলাম, তার আমাদের ৩ টা দাবি ছিল সেখানে। একটা ছিল হচ্ছে যে কুকুর নিধন সারা দেশব্যাপী বন্ধ করতে হবে। হুম। একটা ছিল হচ্ছে যে পুরনো আইনটা আছে ১৯২০ সালে সেটাকে পরিবর্তন করতে হবে। আরেকটা ছিল হচ্ছে যে সরকারের জলাতঙ্ক নির্মূল কর্মসূচি অতি সত্বর ত্বরান্বিত করতে হবে। হুম। আপনি আজকে ২০২১ সালের শেষের দিকে এসে দেখেন এই সব কয়টাই হয়েছে। ২০১৭ সালে মুভমেন্ট ছিল আমাদের। ধারাবাহিকভাবে সবগুলো হয়েছে। আইন পরিবর্তন হয়েছে। সরকার ২য় রাউন্ড পর্যন্ত জলাতঙ্কের টিকা দিয়ে দিয়েছে এবং আরেকটা ছিল কুকুর নিধন বন্ধ করেছে। ট্রু। হ্যাঁ। মাঝে মধ্যে যখন প্রথমত হলো এই ব্যাপারগুলো হইলে কেমন লাগে আপনার? যখন আপনি দেখেন যে আপনি একটা জিনিস নিয়ে আন্দোলন করছিলেন, তারপর আস্তে, আস্তে যা ব্যাপারটা হইল, হুম, তখন কিরকম লাগে? ধরেন আইন পরিবর্তন যেদিন হইল, হ্যাঁ। আপনি এতদিন ধরে চাচ্ছিলেন, আপনি একা না, আপনারা সবাই চাচ্ছিলেন, তারপর হইল। তখন কিরকম লাগে আসলে? তাহলে সেদিনের ঘটনাটা দিয়ে বলি বলেন। যে কিরকম, তাহলে বুঝতে পারবেন। বলেন। সেদিন আমরা চিন্তা করলাম যে আমাকে সংসদ ভবনের ভিতরে থাকতে হবে। যখন সবাই ওই যে বলল যে হায়া জয়যুক্ত হলো, হ্যাঁ? তা আমাকে থাকতে হবে ওইখানে। হ্যাঁ। কোনোভাবে থাকতে হবে। হুম। একজন মন্ত্রীকে ধরে টরে পাস-টাস জোগাড় করে আমরা ঢুকলাম। হ্যাঁ? ঢুকলাম ২ জন, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল নন্দিতা। আমরা ২ জন ঢুকলাম। তো কারণ আমরা তো চাচ্ছিলাম তখন একদম মন্ত্রীদের সাথে যদি থাকতে পারতাম। সেটা তো সম্ভব না। তো গ্যালারিতে আমরা ছিলাম হ্যাঁ। এবং ওই মাহেন্দ্রক্ষণ বলে না যে হ্যাঁ। ওই সময়টার জন্য অপেক্ষা করছি। মাননীয় স্পিকার এবার এই আইনটাকে উঠালেন। হুম। তিনি বললেন যে এরকম একটা ইয়ে, সেটা দেখে অনেকে আবার ভেটও দিচ্ছে। হুম। মানে একটা ইয়ে থাকে তো যে বিভিন্ন জন মতামত দেয়। বিরোধী দল, সরকারি দলের লোকজন। সেগুলা দিচ্ছে। আমাদেরকে মেজাজ খারাপ হচ্ছে যে এটা আবার মনে হচ্ছে না এটা তো ভালো বলেছেন। হ্যাঁ। শেষ পর্যন্ত এটা পাস যখন হলো তখন আসলে মানে ওখানে হইচই করা যায় না। মানে ওখানে এরকমও করা যায় না। সংসদ ভবনের ভিতরে হ্যাঁ। গ্যালারিতে তো চুপচাপ বসে মোবাইলও সাথে নাই। হুম। আপনি যে একটা সেলফি তুলে পোস্ট দিবেন যে এইমাত্র একটা আইনটা পাস হয়ে গেল। এটাও পারছি না। তো এখন বুঝতে পারছেন যে ওই সময় মুহূর্তটা কিরকম ছিল। মানে ভিতরে বিস্ফোরণ হচ্ছে কিন্তু চুপচাপ ভদ্রভাবে বসে থাকতে হচ্ছে। তারপরে পরে বের হয়ে আসলাম। তো এটা এটা হয় কি যে তখন হয় উদ্দীপনা বেড়ে যায়। তখন মনে হয় যে আমরা রাইট ট্র্যাকে ছিলাম এবং আমরা রাইট ট্র্যাকে আছি। সামনে আরো অনেক কিছু অর্জন করার আছে। আমাদেরকে এই পথেই হাঁটতে হবে। এটাই হুম। শুধু মনে হয়। এই মুহূর্তে ফাউন্ডেশন আসলে কত বড়? আমাকে যদি বলেন প্রাতিষ্ঠানিকভাবে লাইক মানুষের হিসাবে কত বড়, অপারেশনস এর হিসাবে কত বড়, টাকার হিসাবে কত বড়? এই বিষয়ে যদি একটু আইডিয়া দেন। মানুষের হিসাবে ধরেন যদি আমি আম একদম আমাদের আ কর্মী দিয়ে বলি একদম, হুম। হ্যাঁ? পেইড আ আ
আনপেইড কর্মী দিয়ে। হুম। তাহলে পেইড কর্মী আমাদের এখন হচ্ছেন 9 জন। 9 জন। হ্যাঁ, আমরা 1 জন দিয়ে শুরু করেছিলাম কিন্তু। হুম। আপনি ছাড়া? না, পেইড, পেইড আচ্ছা। পেইড আপনি হ্যাঁ। কি এখন পাওয়ার ফাউন্ডেশন থেকে কোনো টাকা নেন? না, নেন না। আমরা হচ্ছে আনপেইড যারা ভলান্টারিলি করছি। কিন্তু পেইড যারা, কারণ আপনার তো কিছু পেশাদার মানুষ লাগবে, ডাক্তার হ্যাঁ। লাগবে, কেয়ারটেকার লাগবে মানে প্রাণীদের জন্য। তারপরে আপনার ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট লাগবে। হুম। তারপরে ফ্রন্ট ডেস্কে একজনকে লাগবে, হ্যাঁ? ফোন-টোন ধরতে হয়। মানে অনেক কিছু থাকে, অ্যাকাউন্টেন্ট লাগবে। তো এই দিক থেকে আমরা এখন 9 জন হয়েছি। তো এটা বলা যায় যে ভিতরে হুম। 9 জন। কারণ এরা হচ্ছে যে আমাদের সমস্ত যেগুলো সার্ভিস ওরিয়েন্টেড যে কাজগুলো সেগুলোকে সামলাচ্ছেন। আচ্ছা, তার মানে 9 জনকে আমরা বেতন দেই আরকি হ্যাঁ, বেতন প্রত্যেক দিয়ে মাসে। রাখছি। হ্যাঁ, আমাদের 2 টো ক্লিনিক, রেস্কিউ সেন্টার এগুলোতে। 9 জন আর কিন্তু বেশ কমই, তাই না? হ্যাঁ, যখন আপনি অনেক কম, পেইড এমপ্লয়ির কথা চিন্তা অনেক করেন, কম। 2 টা ক্লিনিক, হ্যাঁ, রেস্কিউ সেন্টার, অফিস, আ এই তো আর কিছু এই বাদ তো আর গেছে? কিছু না। এই। সো 2 টা হ্যাঁ, বেশ 4 টা যদি আপনি চিন্তা করেন, 4 টা আবার এক জায়গায় না তো। হ্যাঁ, না। ক্লিনিক 2 টাই তো 2 প্রান্তে হ্যাঁ, হ্যাঁ। ঢাকার। 9 জন দিয়ে ম্যানেজ করা, পেইড এমপ্লয়ি 9 হ্যাঁ, জন, আনপেইড এমপ্লয়ি কয়জন? আনপেইডেবল আপনার হচ্ছে প্রায় 5 জন। 5 জন। হ্যাঁ, এটাও কম। হ্যাঁ, এটাও বিভিন্ন বেশ কম। কাজ করছে। কিন্তু ওই যে 100% এফোর্ট দিচ্ছে হুম। এবং কোনো ফাঁকিবাজি নাই। এবং আমাদের যারা এখানে পেইড, তারাও আপনি বলতে পারেন যে সর্ট অফ আপনার মনে হবে যে ভলান্টিয়ারিং করছে। হুম। কারণ তাকে আপনি দেখবেন না যে এই 5টা বেজে গিয়েছে চলে যাব। বা সে নিজেই হয়তোবা রাস্তায় একটা বিড়াল পড়েছিল, সে নিজে রেস্কিউ করে নিয়ে আসছে। কারণ সে চাকরি হিসেবে শুধু দেখছে না। আমরা ওইভাবে গ্রুমিং করেছি হুম। সবাইকে যে তার ভিতরে ওই মমত্ববোধ এবং সেই এথিক্স এগুলো ডেভেলপ করে এখন তারা কাজ করছে। তো এইজন্য আমাদের শক্তিটা বেশি। হ্যাঁ। আমাকে যদি আপনি, আমি জানি না ব্যাপারটা শেয়ার করা যায় নাকি? যদি না যায় তাহলে শেয়ার করার দরকার নেই। আমাকে আপনি একটু যদি নাম্বারসের ব্যাপারে ধারণা দেন। ধরেন ফাউন্ডেশনের একটা এভারেজ মাসে চলতে কত টাকা খরচ হয়? এভারেজ মাসে ফাউন্ডেশনের ইনকাম কিরকম হয়? ক্লিনিক কিছু থেকে ডোনেশন হাবিজাবি সব না, মিলায়? এটা ওপেন। এটা মাঝে, মাঝে আমরা লিখেও দিই। হ্যাঁ? আর আমাদের এই যেহেতু অডিট হয়, এগুলা আসলে সবই ওপেন। হুম। সো আমাদের মান্থলি খরচ 2,20,000 থেকে 40 এরকম। রেস্কিউ সেন্টার মানে সবার বেতন, ভাড়া, খাওয়া-দাওয়া, ট্রিটমেন্ট কস্ট এগুলা সহ। এর বাইরে কিছু আপনার টেম্পোরারি খরচ আছে। যেমন ধরেন যে হঠাৎ করে কোনো একটা মুভমেন্ট হবে, সেখানে টাকা লাগলো। হুম। বা ধরেন আপনি কোনো একটা মামলা করলাম আমরা বা উকিল নোটিশ দিলাম, হ্যাঁ? সেখানে টাকা লাগলো। এই ধরনের কিছু খরচ তো থাকেই আসলে। সেটা। তো 2,20,000 ধরলে আমার মনে হয় যে এটা। আর আমাদের এখন ২ টা ক্লিনিক থেকে আমরা এখন পর্যন্ত 60 থেকে 70% ভ্যারি করে আমরা টাকা তুলতে পারছি। কারণ এটা আমাদের টার্গেট ছিল। 60 থেকে 70% বলতে মানে মানে 2,20,000 2,20,000 এর মধ্যে হ্যাঁ, আচ্ছা, আমরা বুঝতে এটা পারছি। তুলতে পারছি। আর বাকিটা হচ্ছে ক্রাউড ফান্ডিং দিয়ে। যে আচ্ছা, আমাদের মানে 1.5 লাখের মতো আমাদের উঠে আসতেছে। উঠে আসছে। হ্যাঁ, এবং ওকে। বাকিটা হচ্ছে যে আমাদের যারা অনেকদিন ধরে দেখছেন শুভাকাঙ্ক্ষী, প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করছেন, তাদেরকে দিয়ে আমরা করছি। হুম। অ্যাকাউন্টে কি এনাফ টাকা আছে যে ধরেন শুভাকাঙ্ক্ষীরা যদি টাকা না দেয় কয়েক মাসে, কারণ আমাদের তো বার্ন রেট বেশি, ধরেন 1 লাখের মতো এক্সট্রা খরচ হচ্ছে আমাদের প্রত্যেক মাসে, 70-80 হাজার টাকার মতো এক্সট্রা খরচ হচ্ছে। ধরেন হঠাৎ যদি ডোনেশন না আসে তাহলে আমরা কয় মাস চলতে পারবো? না, চলতে পারবো না এখনো পর্যন্ত। পর্যন্ত কারণ চলতে পারবো না। ওইভাবে চলতে পারবো না। যে চিন্তাটা আমাদের অ্যাকাউন্ট দিয়ে চলতে পারবো না। কারণ আমার কাছে এখন মনে হয় যে এমন মেসেজ আছে যে অ্যাকাউন্টে মনে হয় 9,000 টাকা আছে, পয়ের অ্যাকাউন্টে। জি। আর আমাদের হাতে মানে আমি এখন জাস্ট ইনফরমালি বলছি, আমাদের হাতে মনে হয় এখন 1 লাখ টাকার মতো আছে। হ্যাঁ, সেটার মধ্যে আরও সামনে তো ওই যে মাস শেষ হয়ে যাচ্ছে। তো ক্লিনিকগুলো থেকে এই যে টাকাটা এসছে। তো এখন কেন ধরেন যে আমরা যারা ডিরেক্টর লেভেলে আছি বা যারা আমরা এটাকে তরিটাকে টানছি আর কি, তারা সবসময় নিজেদের একটা ব্যাকআপ রাখি। হ্যাঁ, যে মানে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, যে মানে আমরা যখন শুরু করেছিলাম তখন তো শূন্য দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ। তখন নিজেদের ব্যাকআপ নিয়ে এসেছিলাম। এই জায়গাটা যদি আপনি বলার ইয়ে দেন তাহলে আমি একটু বলতে পারি। বলেন, মানে বলেন। এটা অনেকের কাছে ভয় লাগে। কিন্তু আমি দেখেছি যে একটা সিস্টেম চিন্তা করলে এবং ডেভেলপ করলে ভয়ের কিছু নাই। মানে কিভাবে শুরু করব? হ্যাঁ। এই একটা ভয় থেকে অনেকে অনেক কিছু শুরুই করেন না। হ্যাঁ। ধরেন একটা স্পেস ভাড়া নিয়ে আপনি একটা ছোট্ট অফিস দিবেন এন্টারপ্রেনার হিসাবে, সেটাই কিন্তু অনেক বড় একটা ডাইভ লাইফে। যে আপনি 5,000 টাকা ভাড়া দিবেন মানে কি মাসে, মাসে আপনাকে 5,000 টাকা ভাড়া দিতে হবে এই ইয়েটা আপনি নিলেন কাঁধে বোঝাটা। তো ওই দিক থেকে বলতে চাই যে ধরেন নিজে যদি কিছুটা জমানো যায়, একটা কজ আমি মাথায় রাখলাম, আজকে পারলাম না, কালকে পারলাম না, তাই বলে ক্যাপাসিটি বিল্ডিং কোনোদিন করব না? সবসময় একই রকম থাকবো? 1 বছর পরে তো পারতে পারি। কিন্তু পারার যে আকাঙ্ক্ষাটা মনে রাখতে হবে। তারপর আপনি কিছু টাকা জমিয়ে শুরু করেন। মানুষ আপনাকে ১ম এ আপনার ওই কজের জন্য ধাম করে অনেকগুলো টাকা দিবে না। একটা যদি সোশ্যাল কজও হয়।
আপনি একবারে অনেক টাকা পাবেন না। কিন্তু আমি গত ৭-৮ বছর ধরে যেটা দেখছি যে আপনি যদি কাজ করে যান এবং সাকসেস দেখাতে পারেন, কিছু চিন্তাশীল মানুষ আপনাকে তখন আপনার উপর আস্থা আনবে, আপনার কাজটার উপরে। তারা তখন দিতে চাইবে। কিন্তু শুরুটা কিন্তু আপনাকে একটু কষ্ট করে টাকা-পয়সা জমিয়ে হোক, বন্ধু-বান্ধবের কাছ থেকে নিয়ে হোক, ওইটা শুরু করতে পারেন। হুম, শুরুটা যদি করে দেন, বড় ধাক্কাটা যদি একবার নিয়ে নিতে পারেন, তারপরে মেইনটেন্যান্স কস্ট এগুলো নিয়ে আমার মনে হয় চিন্তা করতে হয় না। হুম। না আমি এটা এমনি জিজ্ঞেস করছি। হুম, আমি হুম। জানি যে আমি কখনো হ্যাঁ, ফাউন্ডেশন হ্যাঁ। বন্ধ হবে না। ওরকম সিচুয়েশন আর হ্যাঁ, হ্যাঁ, হওয়ার চান্স নাই যেহেতু হ্যাঁ, একদম রানিং শিপ হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। তারপরে আমি ভাবলাম যে আপনার কি কখনো ভয় লাগে নাকি? কারণ আমার এরকম সিচুয়েশন হলে আমি যদি সোশ্যাল অ্যাসপেক্টটা বাদ রাখতাম, এমনি হুম, যদি ব্যবসা হইতো হুম, তাহলে আমি বেশ ভয় থাকতাম হুম। যে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যেহেতু আমাদের কোনো প্রফিট নেই। প্রফিট আনার কি কোনো পরিকল্পনা আছে সামনে? ডেফিনিটলি। আমি আজকে আপনার এই শোতে আসার সময় এগুলো নিয়ে চিন্তা করছিলাম। জি, হ্যাঁ? যে প্রতিদিনই তো আমরা নিজেরা চিন্তা করতে, করতে অনেক জি। কিছু শিখে ফেলি। হ্যাঁ? হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে যেমন আপনি যদি বর্তমান পৃথিবীতে আপনি আমাদের কাজগুলাকে নামকরণ করতে চান, মানে আপনি হুম, নাম দিতে চান যে এইটা হচ্ছে সোশ্যাল বিজনেস, এটা হচ্ছে এনজিও, এটা হচ্ছে উমুক, তুমুক। তো আমি দেখলাম যে আসলে কোনো নামই মনে হয় আমাদেরকে সঠিক সমাধান দিতে পারেনি এখনো পর্যন্ত সারা হুম, পৃথিবীতে। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে। তো আমরা আসলে কি করছি? আমরা তো আসলে ফুল ফ্লেজ এনজিও না। হুম, ধরেন ডোনার এজেন্সি আছে, সে ফান্ড দিচ্ছে, আমি একটা প্রকল্প করছি, ২ বছর পর ফান্ড শেষ, প্রকল্প বন্ধ, হুম, আমি আরেকটা প্রকল্প শুরু করলাম। ব্যাপারটা তো মোটেও এরকম না। হুম, আবুল আবু সাইদ স্যারের একটা বই আছে, 'বাঙালি ও সংগঠন'। হুম, এই বইটা খুব চমৎকার একটা বই, হ্যাঁ? এখানে উনি তার ৪০ বছরের অভিজ্ঞতা থেকে অনেক কথা লিখেছেন। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে, সংগঠন তো আমাদের দেশে ২ ধরনের। একটা হচ্ছে দেশের ভিতর থেকে গড়ে ওঠা সংগঠন, মানে হুম, আমরা। হুম, দেশের সমস্যাকে অ্যাড্রেস করে ক্রাইসিস থেকে গড়ে উঠেছে। আপনি কোনো একদিন হঠাৎ করে চিন্তা করেন না যে আমি একটা এনজিও দিব, একটা প্রকল্প করব এবং কিছু ফান্ড ওই দেশে আছে ওইটা আমি আনবো, তারপরে আমি করব। হ্যাঁ, এইভাবে হয় নাই। হুম, আপনি করতে শিখছেন, নিজে বড় হচ্ছেন, সংগঠনটাকে বড় করছেন। বড় হুম, হওয়া বলতে আমি ভিতরটা বুঝিয়েছি। তো সেই জায়গা থেকে প্রফিটের জায়গাটায় কথা বলছিলাম তো। ফাউন্ডেশন নিয়ে এখন ধরেন যে আমরা যেটা আমার শুরুতে চিন্তা ছিল যে আমরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট কোনো হতে পারি কিনা। হুম, কারণ ক্রাউড ফান্ডিং কতদিন? হুম, এবং ওই যে একটা অনিশ্চয়তা থাকে। আবার আমি এখনো পর্যন্ত কোনো প্রকল্পের দিকে যেতে চাই না। হুম, যদি না সেই প্রকল্পটা আমার সমস্যাটাকে অ্যাড্রেস করতে না পারে। হুম। হ্যাঁ? প্রকল্প বলতে? প্রকল্প বলতে ধরেন আমি একটা প্রজেক্ট বানালাম। এখন আচ্ছা, আমাকে ধরেন আপনি বললেন যে তোমাকে অমুক অর্গানাইজেশনে ফান্ড আছে। হ্যাঁ। অ্যানিমেলদের জন্য ফান্ড দিবে। তো তুমি এই প্রকল্পটা বানাও। সেই ধরনের একটা প্রকল্প আমি ডিজাইন করলাম। যে প্রকল্প মানে প্রজেক্ট বলতে আমি ধরেন বলছি যে কুকুরকে আমি গার্ড ডগ বানাবো। আচ্ছা বুঝতে পারছি। ধরেন হুম, যে উম ক ক ক একটা ডোনার এজেন্সি, তারা গার্ড ডগের জন্য এশিয়াতে তারা ফান্ড দেয়। হুম, যে গার্ড ডগ বানাতে পারে এরকম দেশগুলাতে ওই এনজিও গুলাকে ফান্ড দিবে। হুম, তো আমি তখন চিন্তা করলাম যে তাদের ফান্ডটা আনতে হলে তো আমাকে ওই প্রকল্পটা স্টার্ট করতে হবে। হুম, আমি ডিজাইন করলাম। কিন্তু ওইটা তো আমার সমস্যাকে অ্যাড্রেস করলো না। হ্যাঁ, আমি তো ওই ফান্ডটাকে আনার জন্য এবং ওইটা করে মানে আমি নিজেও স্যাটিসফাইড হব বুঝতে না, পারছি। আমারও কোনো কাজ হবে না। তো ওই জায়গাটা থেকে বলছি যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমাদের ১ম এ চিন্তা ছিল যে আমরা কিছু করতে পারি কিনা যেটা থেকে আমাদের ফাউন্ডেশনের একটা ইনকাম হবে। হুম, এবং ধীরে, ধীরে ইনকামটা বাড়তে, বাড়তে এমন একটা জায়গায় যাবে যে আমার তখন আর কারোর কাছে টাকা চাইতে হয় না। হ্যাঁ, ফান্ড চাইতে হয় না। আসার সময় কি চিন্তা করছিলাম আসলে, আমি যদি কারো কাছ থেকে টাকা না নিই, তাহলে কেউ তো এটাকে ওন করবে না, হুম, সংগঠনটাকে। হুম, যেগুলা এনজিওর ক্ষেত্রে হয়। আপনি দেখেন যে কুকুর বিড়াল নিয়ে যারা কাজ করে তাদেরকে মানুষ যতটা তাদের প্রতি ওই সংগঠনে না হয়েও মানুষের যে ভালোবাসাটা আছে, আপনি অনেক হুম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুনবেন যে তারা কি করছে অনেকে জানেই না ঠিকমতো। হুম, মানে তারা হয়তো কাজ করছে না, আমি তাদের কাজ করছে না করছে এগুলো নিয়ে কথা বলছি না। মানে তাদের এক্সিস্টেন্সই অনেকে বা তাদেরকে যদি কেউ কোনো ক্ষতি করে, সাধারণ মানুষের মধ্যে থেকে খুব একটা হুম, হাহাকার আসে না যে আহারে এই সংগঠনটা এত কিছু করতো। কিন্তু আপনি প্রাণী কল্যাণ সংগঠনগুলা বলেন বা পরিবেশবাদী সংগঠনগুলো অনেকেই আছে। হুম, দেখবেন যে সাধারণ মানুষের একটা হাহাকার থাকে। কেন থাকে? কারণ সাধারণ মানুষের একটা কন্ট্রিবিউশন থাকে ওখানে। সে ৳৫০০ হলো, ৳১,০০০ হলো কোনোদিন দিয়েছিল, ভালোবেসে দিয়েছিল। হুম, এইজন্য ফাউন্ডেশন যদি কখনো কোনো কারণে বিপদে পড়ে, তাহলে ওই যে ক্রাউড ফান্ডিংটা, ওই ক্রাউডটা এটার জন্য মমতা নিয়ে এগিয়ে আসবে বা দীর্ঘশ্বাস ফেলবে একদিন হলেও যে আমার ভালোবাসার সংগঠনটা ছিল। হুম, হ্যাঁ? এখানে একটা ওনারশিপের জায়গা তৈরি হয়। কিন্তু আবার অনিশ্চয়তা, কারণ আপনি ওই ব্যক্তি সবসময় দিতে পারবে এমন না কিন্তু। হুম, হ্যাঁ? করোনার মধ্যে তো আমরা প্রচণ্ড কষ্টের মধ্যে গিয়েছি আমরা। ২০ মার্চ মাস থেকে। আমরা কিন্তু একজন কর্মীকেও ছাঁটাই করি নাই। হুম, হ্যাঁ? সবাইকে কিছুটা বেতন কমিয়ে আমরা বলেছি যে আমরা সবাই মিলে একটু চলি। ভাড়া একদিনও বন্ধ থাকেনি। আমাদের ক্লিনিকগুলা আমরা কিন্তু ক্লোজ করে দেইনি। বন্ধ ছিল ৩-৪ মাস। আমরা হুম, কোনো ইনকাম করতে পারিনি। ধরে রেখেছি। তো জায়গাটা হচ্ছে এরকম যে আমি যদি আমার যে কজ
সোশ্যাল কজ, ওটার মধ্যে কোনো একটা সার্ভিস বের করতে পারি যেটা আসলে বিক্রি করা যায়, হুম। তাহলে একটা সুবিধা হচ্ছে কি আপনি ওই সার্ভিসের মাধ্যমে কিছু ওয়েলফেয়ার দিতে পারছেন। যেমন ধরেন যে যারা পোষা প্রাণী নিয়ে আসে তাদের ওয়েলফেয়ারটা কোথায় হবে? ক্লিনিকে হবে। হুম। কি ওয়েলফেয়ার কি মানে আমাদের দেশে অনেক সময় আমি দেখি ক্লিনিকে বেরিয়েতে ওয়েলফেয়ার বললেই ভাবে কি টাকা রাখবে না, ফ্রি করবে বা খাওয়াবে অথবা আশ্রয় দিবে না। কিন্তু হুম। আমি জানি আপনি সেটা জানেন যে ওয়েলফেয়ার এক একটা স্টেক হোল্ডারের জন্য এক একটা পলিসি থাকে। হুম। ডাক্তারের, একজন ভেটেরিনারি ডক্টর, তার অ্যানিমেল ওয়েলফেয়ারটা কিন্তু ভিন্ন। তার চেম্বারে সে ওয়েলফেয়ারটা করবে কিভাবে? ফি না নিয়ে? ব্যাপারটা মতো তা না। তাহলে ডাক্তারের ওয়েলফেয়ার করার জন্য একটা অর্গানাইজেশন লাগবে যে ডাক্তারদেরকে চালাবে। তো আমাদের সাধারণ মানুষের মধ্যে আমি দেখি যে এই জিনিসটা অনেক সময় তারা মনে করেন যে ওয়েলফেয়ার তাহলে আপনি টাকা নিচ্ছেন কেন? হুম। হ্যাঁ, কিন্তু আমি সার্ভিসের মাধ্যমে যে ওয়েলফেয়ারটা সেটা বলছি যে পোষা প্রাণীকে আমি যদি বেস্ট একটা সার্ভিস দিতে পারি, স্ট্যান্ডার্ড একটা তৈরি করতে পারি আমাদের দেশের জন্য, যে এখানে এইভাবে যত্ন করে কথাবার্তা বলে, যেটা আমাদের দেশের বাইরের ভেটদেরকে দেখি, এটা একসময় ছিল না আমাদের এখানে, এখন কিন্তু অনেক তরুণ ভেটরা করছে। হুম। যে একই সাথে কিন্তু সে প্রাণীর যেই অভিভাবক তাকেও কিন্তু কাউন্সেলিং করছে, হুম। তাকেও কিন্তু শান্ত করছে। হ্যাঁ, তো যত্ন করে প্রাণীটাকে দেখছি, এটা একটা ওয়েলফেয়ার আমরা সার্ভিসের মাধ্যমে দিতে পারছি, আবার একই সাথে টাকা নিতে পারছি। টাকাটার থেকে, প্রফিটটা থেকে আমরা কি করতে পারছি? রাস্তার যে প্রাণীগুলো রয়েছে অথবা যাদের জন্য আমাদেরকে মামলা করতে হয়, অ্যাওয়ারনেস করতে হয়, তাদের জন্য ওই টাকাটা ব্যয় করতে পারছি। এইভাবেই তো নন প্রফিট, মানে প্রফিটের টাকা কেউ ঘরে নিচ্ছি না, হুম। ব্যয় করছি। ওই জায়গাটা যদি তৈরি করা যায়, দিনে দিনে ওটাকে যদি বড় করা যায় সার্ভিসের জায়গাটা, তাহলে ধরেন একটা সংগঠনকে আমার মনে হয় যে পিছনে ফিরে তাকাতে হয় না। তো প্রফিটের জায়গায় এখন এক কথা যদি বলি, প ফাউন্ডেশন থেকে আমি এখন যেটা চিন্তা করছি, বিভিন্ন বিজনেসে প ফাউন্ডেশনের শেয়ার তৈরি করার আমি চেষ্টা করছি এখন। হুম। ধরেন একটা রেস্টুরেন্ট থাকতে পারে, কেউ হয়তো বা আপনার একটা মানে একটা ফ্যাশন হাউস আছে তার, হ্যাঁ, ওইখানে প ফাউন্ডেশনে সে ধরেন একটা 10% সে একটা শেয়ার দিল, ওখানে 5% একজন দিল। এইভাবে যদি বিভিন্ন জায়গায় শেয়ার থাকে ফাউন্ডেশনের, তাহলে আমি যদি পৃথিবীতে নাও থাকি, হুম। একটা ভালো ট্রাস্টি বোর্ড কিন্তু ওই শেয়ারগুলো নিয়ে ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে চালাতে পারবে, হুম। পারবে না? হুম, পারবে। আপনি কি কখনো ভাবছেন যে জাগো যেরকম মানুষকে স্পন্সর করায়, ওরকম আমরা চাইলে অ্যানিমালদের স্পন্সর করাতে পারি? যেমন অনেকেই কিন্তু আছে যে বলে যে জাগোতে আমার একটা মেয়ে আছে, তার যাবতীয় খরচ সে খালি রাখে না বাসায়, বাট ওই মেয়ের যাবতীয় খরচ টরচ সব কিছু সে দেয়। জাগো একটা ফাউন্ডেশন। তো ওইরকম অ্যানিমালদের জন্য করার কথা ভাবছেন যে আপনার কাছে একটা কুকুর থাকলো, আপনি পারলেন, আমি খরচ দিলাম কারণ আমার বাসায় রাখতে দেয় না, বা আমার বাড়িওয়ালা রাখতে দেয় না, কোনো না কোনো একটা ঝামেলা আছে, বা আমি এমনিই রাখতে চাই না, আমি থাকি না, এরকম কিছু করার কথা কোনো ভাবছেন? ভেবেছি, কারণ আমরা দেখেছি ধরেন ডগ ট্রাস্ট ইউকেতে হ্যাঁ। বিশাল একটা ওরাও এরকম স্পন্সর ডগ করে, সুয়াই ডগ ফাউন্ডেশন থাইল্যান্ডে ওরাও করছে সিমিলার কাজ মোটামুটি। তো আমাদের দেশেও আমরা ভেবেছি এবং আমরা কয়েক মাস করেছিলামও। হ্যাঁ, আমাদের রেস্কিউ সেন্টারে আমরা বলতাম যে স্পেসিফিক কোনো কুকুর না, আমরা ক্যানেল বলতাম, হ্যাঁ, যে এই জায়গাটায় কখনো না কখনোই সবসময় একটা কোনো না কোনো কুকুর থাকবে রেস্কিউ হয়ে এসে। সো স্পেসিফিক কোনো কুকুরকে আপনি স্পন্সর না করে এই জায়গাটাকে স্পন্সর করেন, মানে এখানে যে থাকবে তারই তো খরচ লাগবে। কিন্তু তাহলে কি ইমোশনালি মানুষ অত কানেক্টেড ফিল করে? না, করে না। যেমন আপনি যেটা বলছেন সেটা আমাদের অদূর ভবিষ্যতে হয়তো বা হবে। ওই জায়গাটা তৈরি করার জন্য যে ফস্টার কেয়ার, তারপরে যে ভেটেরিনারি চেম্বারগুলা, আস্তে আস্তে মানুষকে যে এটার ভিতরে নিয়ে আসা, ওরিয়েন্টেশন লাগে তো একটা মানুষের, হ্যাঁ, যে ওই জায়গাটায় আমি স্পন্সর এরকম হওয়া যায়, এই জায়গাটা তৈরি হচ্ছে আমার মনে হয় এখন, একটা সময় করা যাবে। আপনার এমনিতে সামনে এই ভিডিও যখন আপলোড হবে ততক্ষণে ফাড়িঘরের কাজকর্ম শুরু হয়ে যাবে, এই কারণে ফাড়িঘর নিয়ে যেটা আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি মিরপুরে, যারা জানেন আমি তাদের জন্য জানাচ্ছি, আমরা মিরপুরে একটা সুন্দর নাম হলো ফাড়িঘর, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, বা আপনারা ফেসবুক, ইউটিউব, ফেসবুক স্পেশালি আপনারা খুঁজে বের করবেন, বা ওয়েবসাইটও থাকার কথা ওই পর্যায়ে, যে এটা হতে যাচ্ছে একটা ফস্টার হাউস, যেখানে আমরা 12টা বিড়াল আর 4টা কুকুরের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব, এবং আপনারা যখন আপনাদের যাদের কুকুর বা বিড়াল আছে, আপনারা যখন বাসা থেকে বাইরে যাবেন তখন আপনারা এখানে রেখে যেতে পারবেন, এবং বেসিক্যালি হোটেল, বাট মানুষের জন্য না, কুকুরের বিড়ালের জন্য। এটা ছিল ইন্ট্রোডাকশন। এখন কথা হলো আপনার ফাড়িঘর বিষয়ে, আপনার এমনিতে কি মনে হয় আসলে মানুষ কি নিবে? আমি আপনার পোস্ট দেখছি এবং পোস্টের রেসপন্স খুব একটা আশাব্যঞ্জক মনে হয় নাই আমার, যদি আমি সত্যি কথা বলি। আপনার ব্যক্তিগত পোস্টও আবার গ্রুপে আপনি যে বলছেন, দুটোই আমি দেখছি, দুইটার কোনোটার রেসপন্সই আমার খুব বেশি মনে হয় না যে মানুষ যে ছিল না আজকেই লাগবে এরকম অত আশাব্যঞ্জক মনে হয় না। এমনিতে আপনার কীরকম ভাইবটা কীরকম মনে হয়? আমার কাছে মনে হয় যে
মোবাইল ফোন তো বাংলাদেশে একসময় ছিল না, হুম। তাই না? তারপরে আসছে, হ্যাঁ। টাকা দিয়ে কেউ কথা বলবে, 7 টাকা 10 পয়সা তখন আমরা খরচ করতাম, হ্যাঁ। তো এরকম জায়ান্ট কোম্পানির কথা বলছি, আমরা তো এত জায়ান্ট না। তো ওরা কিভাবে মানুষকে এটা হাতে পকেটে দিয়ে দিচ্ছে আমরা নিজেও জানি না। ম্যাজিকের মধ্যে এখন পকেটের মধ্যে মোবাইল ফোন দেখা যাচ্ছে। তো আমার মনে হয় কি যে আমরা মানুষের ক্রাইসিসটাকে যদি ধরে কাজটা শুরু করছি, আমরা তো শুরু করে দিয়েছি অলরেডি, আমরা, আপনি তো আছেন। আজকে সকালবেলাই হ্যাঁ। ভাইয়া কাজ করে আসছে। আপনি কথা বললে আপনি এটাই বলবেন, আমি কথা বললে আমি ওটাই বলবো। আমার মাস্টার শট নাই। আচ্ছা। আমরা অত এফোর্ড করতে হ্যাঁ। পারি নাই 2টা ক্যামেরা। আজকে আপনি সকালবেলা ইট বসায় আসছেন। হ্যাঁ, so এটা আমি জানাচ্ছিলাম ওনাদের। হ্যাঁ, বলেন। তো আমার মনে হয় যে আমরা যখন সার্ভিসটা শুরু করব, আসলে হয় কি, যখন সার্ভিস একটা থাকে তখন মানুষ চিন্তা করে আর এটা তো আমার দরকার ছিল। হুম, আমরা কিন্তু ওই জায়গাটায় আপনি আমি আমরা যারা আছি এটার সাথে রিস্ক নিয়েছি। হ্যাঁ। যে মানুষ আসলে দরকার আছে। যেমন আপনি দেখেন যে মানুষ ভেটের কাছে কতজন যেত বাংলাদেশে? হ্যাঁ, খুব বিড়াল, বেশি মানুষ হ্যাঁ, যেত না। কুকুর অসুস্থ কেউই যেত হলে, না আসলে। হ্যাঁ, পাখি, খরগোশ ডাক্তারের কাছে গিয়ে এবং 500 টাকা ভিজিট দিয়ে, হুম। এখন মিনিমাম 500 টাকা হুম। একজন প্রাইভেট পেট দেখাতে হলে। এখন কিন্তু চেম্বারগুলোতে দাঁড়ানো যায় না। হুম, শুধু ঢাকাতেই অবস্থা, হ্যাঁ। কারণ কি, মানুষের এই সার্ভিসটা দরকার ছিল কিন্তু মানুষ বুঝতে পারছিল না। কারণ মানুষ তো চিন্তা করে না, মানুষ তো চলমান জীবনের মধ্যে থাকে। মানুষ ভাবে না যে এটা আমার কি দরকার। কাউকে না কাউকে আপনার আমার মতো ভাবতে হয় যে আসলে উনার এটা দরকার, হ্যাঁ। আমি এটা তৈরি করলে উনি নিবে। হ্যাঁ। আমরা ওই জায়গাটা থেকে কাজ শুরু করেছি। আমার মনে হয় যে আপনি এখন রেসপন্স না দেখলেও আপনি ফাঁড়ি ঘরের ভিতরে রেসপন্স পাবেন। আমি নাবিল আপুকে ওইদিন বলতেছিলাম যে ভাইয়া পোস্ট দিল, আমি কমেন্ট দেখতেছি। কমেন্ট সেম কমেন্ট আমিও দেখেছি, নাবিল আপুও দেখেছে। হ্যাঁ। নাবিল আপুর দেখে মনে হয়েছে খুবই আশাব্যঞ্জক হ্যাঁ, হ্যাঁ। কমেন্ট। সেম কমেন্ট আমিও দেখছি, আমার দেখে মনে হচ্ছে খুব একটা আশাব্যঞ্জক না। না, আরেকটা হচ্ছে যে আমার থেকে আসলে চিনে কয়জন, হ্যাঁ, আমাকে চিনে কয়জন। হয়তোবা আমাদের যেমন ধরেন আমরা যে রেঞ্জটা করছি, এখন অনেকে বলছেন যে ভাইয়া একটু কমালে, মানে এত দাম, এইটা তখন আমরা ভাবছিলাম কি, আসলে দেখেন বাংলাদেশে 3 স্টার মানে হোটেল থাকবে, 5 স্টার মানে হোটেল থাকবে। এখন আপনি যদি বলেন যে সবই 3 স্টার মানে হোটেল হবে, একটা 5 স্টার হোটেল হবে না? এটা তো আপনি বলতে পারেন না, অবশ্যই হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আবার ওখানে ক্যাটাগরি করার কথা অনেকেই বলছেন। আমরা তো আসলে বিড়ালকে বিভিন্ন ক্যাটাগরিতে রাখতে পারবো না। আমাদের কাছে খারাপ লাগবে যে কেউ আসলে ফার্স্ট ক্লাসে আছে, কেউ হচ্ছে একটা সেকেন্ড ক্লাসের মধ্যে আছে, কারো এসি দেওয়া, কারো এসি নাই। ব্যাপারটা এরকম হবে না, সবাই সিমিলার থাকবে, ইকুইটি থাকবে। তো ভাই আমার বিড়ালকে আমি হ্যাঁ। আয়ারল্যান্ডে রেখে আসছি। ওই যেখানে রেখে আসছি ক্যাট হাউসে, ওখানে সব রুমেই জানালা আছে, কিন্তু সব জানালা দিয়ে গার্ডেন দেখা যায় না। ওই এই কারণে ওরা করে কি, যারা লং স্টে থাকে, আমরা হলো আমি 42 দিনের জন্য রেখে আসছি এবার। প্রত্যেকবারই 1 মাসের মতো রেখে আসতে হয়, ওখানেই রাখি সবসময়। তো লং স্টেতে যারা থাকে তাদের সবাই যেন জানালাটা পায়, এই জন্য 10 দিন পর বিড়াল চেঞ্জ হয় ওই রুমে। 10 দিন পর বের করে আবার আরেকটা বিড়াল দেয়, আবার 10 দিন জানালা দেখে। মানে সব রুমে জানালা আছে, কিন্তু একটা জানালা দিয়ে বাগান দেখা যায়, পাখি টাকি দেখা যায়। তো ইকুইটি করলো আর কি, হ্যাঁ, ইকুইটি করার চেষ্টা। হ্যাঁ, সরি, আপনি বলেন। না, এটাই আর কি। তো আমরা ওই তো সারা এই জন্য যেটা হচ্ছে যে ওখানে তো অনেকে অনেক ধরনের বলছেন, হয়তো বা অনেকের আমাদের টার্গেট পিপল যারা, তারা হয়তো বা আমার ফেসবুকেই নাই, হ্যাঁ, যে রেঞ্জের মধ্যে তিনি রাখবেন, হ্যাঁ, ওইটাই হয়তো বা আমার ফেসবুকেই নাই। কিন্তু যখন শুরু হবে তখন আমাদের মার্কেটিংটা তো আসলে তাদেরকে রিচ করার জন্য হবে। এটা খুব অবাক করা ব্যাপার হবে যদি আমরা, আপনার কি কোনো আইডিয়া আছে কিরকম সংখ্যক মানুষ বিড়াল পালে ঢাকায়, বা কিরকম সংখ্যক মানুষ কুকুর পালে? এখনো এরকম আইডিয়া নাই ধরেন আমাদের। আন্দাজে যদি বলতে হয়, কুকুরেরটা বলেন, বিড়াল তো অনেক মানুষ পালে। আমি একটা অ্যাসেসমেন্ট বলি, ধরেন আমি ভেটেরিনারি চেম্বার থেকে বলি আমি, হ্যাঁ, ওইভাবে তো আসলে বলা যায় না, চেম্বারগুলোতে তো যায় প্রাণীরা বা ভ্যাকসিন সেল হয়, হ্যাঁ। আপনি দেখেন যে আমাদের গত 3 মাসেই খুব সম্ভবত আপনার 800 ভ্যাকসিন সেল হয়েছে বিড়ালের, শুধুমাত্র আমাদের ক্লিনিক থেকে। শুধুমাত্র 2টা ক্লিনিক মিলে, হ্যাঁ, 800 ভ্যাকসিন বিড়ালের মানে এক সিজনে, কিন্তু তার মানে 800 বিড়াল এখানে আপনি ধরতে পারছেন। আমাদের ঢাকায় এখন মোটামুটিভাবে যদি আপনি বলেন যে 5 জন ভেটের চেম্বার রানিং থাকে, হ্যাঁ, বিকাল থেকে, হ্যাঁ, যে মানে যাদের ওখানে ভিড় হয়, 20 জন 30 জন তো হয়ই, মানে প্রত্যেকটা জায়গায়। তাহলে 100 জন আপনার পেশেন্ট প্রতিদিন হচ্ছে, হ্যাঁ। সো ওই হিসাবে আপনি, আমার মনে হয় যে এটা মানে ওইভাবে যখন আপনি চিন্তা করেন তখন 12টা বিড়ালকে জায়গা দেওয়া বেশ, মানে হ্যাঁ, পজিটিভই হওয়া উচিত, ওভারওয়েলমিংলি পজিটিভ হওয়া উচিত। মানে মানুষ চাবে জায়গা দিতে পারবো না, এরকম হওয়া উচিত। দেখেন আপনি বা আমি কি দেখতে পাচ্ছি সেটা তো ওনারা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি তো জানি যে ওনার বিড়ালটা আসলে
কিভাবে থাকবে? উনি কিন্তু এটা চিন্তাও করতে পারছেন না। হুম, হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে আপনার বাসার চেয়ে ভালো থাকবে এইখানে। হ্যাঁ, সো এইজন্য তখন হবে। যখন দেখবে দৃশ্যমান হবে জিনিসটা তখন মানুষ হুম। আগ্রহ দেখাবে। আপনার কি আপনি কি এমনিতে নিজেকে অনেক entrepreneurial উদ্যোক্তা মানসিকতার মানুষ ভাবেন? না, না, এটা না, সব আপনি তো একটা বড় উদ্যোগ নিছেন, তাই না? এটা ধরেন লিডারশিপ কোয়ালিটি না থাকলে বা একটা উদ্যোক্তার মানসিকতা না থাকলে এত বড় ৯ জনকে আপনি বেতন দিয়ে চালাচ্ছেন। বিশাল, বিশাল অপারেশনস হচ্ছে, সামনে হবে আমি জানি। ক্লিনিক চলতেছে। তো হইতো না, তাই না? তো ভাবেন না কেন? ভাবি না কেন যে ভিডিওগুলো আমি দেখি সেগুলো দেখলে মনে হয় যে ওগুলো একটা কোয়ালিটি আমার কাছে নাই। মানে না, না, উদ্যোক্তা ভিডিও হওয়ার জন্য কি করবেন? এই ধরনের অনেক ভিডিও মাঝে, মাঝে বসে, বসে দেখি। হ্যাঁ, এবং কোনোটা দেখেই আমার উদ্যোগ নেওয়া হয়নি শেষ পর্যন্ত। তখন মনে হচ্ছে যে আমি আসলে কিন্তু আপনার মনে তো হয় উদ্যোগ নেয়াই আছে। আপনার নেয়া তো হয়ে ব্যবসা গিয়েছে চলতেছে, মনে হয় তাই আরকি। না? এটা ওই যে আপনার বাই ন্যাচারাল বলতে পারেন মনে হয়। হুম। এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি। আচ্ছা, সিরিয়াস প্রশ্ন। যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করে যে, "কুকুরই খাইতে পারে না?" হুম। না, মানুষই খাইতে পারে না? কুকুরই না। আপনি কুকুরকে কেন রাস্তায় খাবার দেন? হ্যাঁ, বা এই লাইনের প্রশ্ন যখন করে মানুষ যে, "কুকুর পালতেছো কেন? একটা মানুষ পালতা।" এরকম প্রশ্ন হুম, যখন হুম। মানুষ করে, তখন ওইটার এগেইনস্ট আপনি কি বলেন ডিফেন্স হিসেবে? এটা খুব কমন প্রশ্ন। সবাই হুম, খাবার দিতে গেলে দেখবেন বলবে যে, "মানুষকে খাবার দিতে কুকুরকে খাওয়ায় কি হবে? যেহেতু তোমার লিমিটেড রিসোর্স, ওই রিসোর্সটা মানুষকে দাও।" বা হুম, একটা আমার আমার হুম, মাই হুম, আমাকে মাঝে মধ্যে বলতো একসময় যে, হুম, "বিড়াল পালবা কেন? এর থেকে একটা মানুষ পালা হুম, ভালো।" হুম, হুম। তো মানে আমার একটা আমার একটা সুবিধা আছে বুঝছেন? আমি খুব বেশি না এই ধরনের মানুষের সামনে পড়ি নাই। এটা জানি না কেন? হয়তোবা আমার অ্যাপ্রোচ এর কারণে কেউ বলতে পারে না। হতে পারে। এটা হতে পারে। কিন্তু এসেন্সটা পাই যে এটা হুম, পাশে ভাবছে। আপনাকে আমি একটা খুব উম 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 একটা নির্মম মুহূর্তের কথা বলি। হ্যাঁ? যেটা আমি ফেস করেছি। এবং সেদিন থেকে আমি চিন্তা করেছি যে এটার অ্যান্সারটা আমি আ খুব পোলাইটলি এবং কখনো রাগ করব না এবং হুম, তাকে বুঝিয়ে কোনো একটা ভাবে তাকে আমাকে বুঝাতে হবে যে সবারই এখানে প্রাপ্যতা রয়েছে। হুম, আমি ওর জন্য করছি। আপনি আরেকজন মানুষের জন্য করবেন এবং যদি কেউ এরকম থাকে আমাকে বলেন। আমার অনেক বন্ধু-বান্ধবরা মানুষের জন্য সরাসরি কাজ করেন। আমি তাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিব বা দেখা করিয়ে দিব। হুম, একটা সংস্থান করে দিব। আমি এই কথাটা বলি। হুম, তাকে কোনো নেগেটিভ ভাইব দেই না। নির্মম মুহূর্তটা হচ্ছে যে আমি একদিন বিস্কিট খাওয়াচ্ছি ২ জন কুকুরকে আমাদের এলাকার একটা দোকান থেকে। তখন একজন বয়স্ক ভদ্রমহিলা আমার কাছে এসে অ্যা ভিক্ষা চাইছেন। আপনি সিচুয়েশনটা একবার খেয়াল করে দেখেন যে আমি তার সামনে ২ জন কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছি এবং তিনি আমার কাছে ভিক্ষা চাইছেন। আমি সাধারণত ভিক্ষা দেই না। আমি ভিক্ষা দেই না। আমি মানে যখন আমি বুঝি যে আমি বুঝার চেষ্টা করি তো সবসময় বোঝা যায় না যে ভিক্ষাটাই তার পেশা, তাকে আমি দেই না। যখন আমি বুঝি কোনো গ্রাম অঞ্চলে বা ওইসব জায়গাতে যাই তখন আমি দেই। হুম, কারণ সিন্ডিকেটটাও মনে হয় যে ওইসব জায়গাতে থাকে না, শহরে যেভাবে থাকে। তো তখন আমি সেদিন আমি খুব প্রচণ্ডভাবে একটা ধাক্কা খেলাম। কারণ আমি যদি তখন তাকে না করি, তার ভিতরে যেই বোধটা হবে সেটা কিন্তু আমি কোনোভাবেই আ demolish করতে পারব না। হুম, তার ভিতরে হবে যে লোকটা কুকুরটাকে খাওয়াচ্ছে কিন্তু আমাকে কিছুই দিল না। হুম, এটা তার অবস্থানের কারণে এই চিন্তাটা সে করবে এবং তখন আমি একটা ধাক্কা খেলাম। এবং আশেপাশে যারা আমাকে চেনে হুম, ভালো মানুষ হিসাবে যে অনেক ভালো কুকুর বিড়াল আদর করে, তাদেরও একটা নেতিবাচক প্রভাব পড়বে মনের মধ্যে। হুম, কারণ সে তো ওইভাবে দেখতে অভ্যস্ত, হ্যাঁ, হ্যাঁ? যে কী ব্যাপার? খটকা লাগা জায়গাটা। হয়তোবা নাও লাগতে পারে আমার কাছে লেগেছে। তখন আমি তাকে একটা কেক কিনে দিলাম এবং বললাম যে, "আপনি কি পান খাবেন বা চা খাবেন?" মানে তাকে সমাদর করলাম। আমি এটা করি। আমি ভিক্ষা দিই না। আমি সরাসরি অনেক সময় আমি দেই না। আমি এইভাবে খাওয়াই বা কিছু একটা দেই সেটা শেয়ার করি নিজে খেলে। তো ওই জায়গাটা ব্যালেন্স করলাম এবং সেখান থেকে শিখলাম যে এই ধরনের প্রশ্ন যখন আমার কাছে আসে এরপরে যখন এসেছে তখন আমি এভাবে বলেছি যে, "আমাদের যারা যদি সত্যি আপনি এরকম কাউকে খুঁজে পান আমাকে বলেন। আমি ওটার ব্যবস্থা করার জন্য আমি জায়গা মতো বলে দিব। হুম। চেষ্টা করব।" এই। আমি রাগাই না খুব একটা। রাগলে মনে হয় না, তাই না? না, আপনি প্রতিহিংসা জন্ম নেয় মানুষের মনে। এইটার সম্পূরক এই রাগ বিষয়ক সম্পূরক প্রশ্ন যে ধরেন আপনি যখন দেখেন যে কুকুর মেরে মাটি চাপা দিয়ে ফেলছে বা এই লাইনের জিনিসপত্র তখন আসলে আহ, এবং তারপর মামলা লড়তেছেন টামলা তো পরের ব্যাপার বাট যখন এই যে এরকম নিউজ আসে বা যখন আপনি ব্যাপারটা জানতে পারেন আপনি যেহেতু আমাদের থেকে অনেক বেশি ক্লোজলি রিলেটেড আপনি হয়তো অনেক সময় দেখতেছেনও আহ, মারা যাওয়া অবস্থা বা পুরোপুরি ধরেন অর্ধমৃত অবস্থা এই ধরনের ব্যাপার আপনি যখন দেখতেছেন তখন তখন ধরেন রাতে ঘুমাতে কষ্ট হয়। অবশ্যই রাতে ঘুম হয় না তো। আপনি হ্যাঁ, বলতেছিলেন হ্যাঁ, শ্বশুরের আগে যে আপনার হ্যাঁ। নিজের কুকুরের হুম, অসুস্থ একটু। হুম, তাতেই আপনি ঘুমাতে পারতেছেন হুম, না। হুম, তো সেইখানে আপনি যে ব্যাপারগুলো নিয়ে ডিল করতেছেন যে ধরেন যারা
যেসব পুলিশ-টুলিশ আছে যারা ক্রাইম নিয়ে ডিল করে তাদের সাইকোলজি ডিফারেন্ট হয়ে যায় একসময়। হুম, ধরেন মার্ডার, রেপ-টেপ নিয়ে যারা ডিল করতেছে। হুম। আপনার কি মনে হয় আপনার ওরকম হয়ে গেছে গত ৫ বছরে? না, আমার ওরকম হয়নি। হ্যাঁ? এইজন্য আমি নিজেকে মানে লাকি মনে করি অনেক যে ওরকম হয়নি। আবার ওরকম হওয়ার সুযোগটা আমি দেই নাই। কারণ আমি এখন খুব সরাসরি আমি অসুস্থ, তারপরে চিকিৎসা চলছে, এটা আমি সরাসরি এখন ডিল করি না। হুম, আমি প্রায় গত ৩ বছর ধরেই করি না। হুম, আমাদের রত্না আপা, উনি আমাদের রেস্কিউ সেন্টার রিহ্যাবের ডিরেক্টর, উনি রেস্কিউ সেন্টারটা দেখেন। আমার ওয়াইফ এবং সংগঠনের ট্রেজারার তারানা হোসেন, উনি মেডিকেলের ডাক্তারদের সাথে সব যোগাযোগ বা ফলো আপগুলো রাখেন। ডাক্তাররা এবং কেয়ার গিভাররা যথেষ্ট তারা এখন তাদের মতো কাজ করেন। আমি কেন জড়াই না? কারণ আমাকে বিভিন্ন সময় ধরেন অনেক পলিসি লেভেলে অনেক সময় চিন্তা করতে হয় হুম, এবং আমাকে তখন খুব ঠান্ডা মাথায় কোনো ইমোশন না, সমাজ, রাষ্ট্র, আবার এই কজ সব কিছুকে ব্যালেন্স করে চিন্তা করতে হয়। হ্যাঁ? হুম, ইমোশন দিয়ে সবসময় তো মানে ওই আবার ওই শামসুল ওয়ারেস স্যারের কথা বলি, আমাকে একাডেমিতে তিনি শিখেছেন যে আমরা ইমোশন থাকবে আমাদের মানুষ হিসাবে, কিন্তু আমরা কাজ কিন্তু ইমোশনালি করব না। হুম, কাজটা রেশনালি করতে হবে। সো সংগঠনটা এভাবে। এখন আমি ওইটা ফেস করি না বলে এখন আমার মধ্যে মনে হয় ওটা আসে না। কিন্তু যখন আমার সামনে পড়ে যায়, গতকালকে আমি ২ জন ইঁদুরকে রেস্কিউ করেছি। তাদেরকে সুন্দর একটা আর একটা মানে আইল্যান্ডের উপরে মাটির ভিতরে একটা গোল বুঝলাম যে ওখানে আরও ইঁদুরের কমিউনিটি আছে, ওখানে ছেড়ে দিয়েছি। হুম, এক দোকান থেকে ইঁদুরকে, এটা তো একদম আমাদের দেশে এটা বাঁধা ধরা যে মেরে ফেলে, ধরে মেরে ফেলে। যদিও কোনো সমাধান হচ্ছে না কিন্তু। হুম, তো ওইজন্য আমি খুব সরাসরি এখন অসুস্থ বা এগুলার সাথে আমি জড়াই না। নিজেকে একটু ওইটার বাইরে রাখি। এই কারণে হয়তোবা আমার মধ্যে এখন ওই কাঠিন্যটা আসে নাই। হুম? হুম, আবার আমি যদি আমাদের ডাক্তারদের কথা বলি, আমাদের ২ জন ডাক্তারকে আমি দেখেছি তাদের খুব মন খারাপ হয়। তার কোনো পেশেন্ট যখন মারা যায় সে কিন্তু তারও মন খারাপ হয়। আমার ওয়াইফ ডাক্তার, আমি তাকেও দেখেছি যে মানুষের চিকিৎসা তিনি করেন। তারও যখন কোনো এরকম সংবাদ পায় সেও কিন্তু কষ্ট পান। তো ওইটা হয় নাই এবং আমার মনে হয় যে এটা সবার হয় না। হুম। হ্যাঁ? এটা থাকেই মানুষের ভিতরে যে এটা সফটনেসটা সবসময় থাকে। ওকে। লাস্ট আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটাও খুব স্যাড একটা ব্যাপার আনফরচুনেটলি। সেটা প্রশ্নটাই স্যাড। সেটা হইল যে আপনার কি মনে হয় মানুষ কুকুর বা বিড়াল এগুলাকে মারে কেন? এইটা আসলে নতুন করে মানে খুঁজে দেখার কিছু নাই, হ্যাঁ? হুম, এটা হিস্ট্রিক্যালি আছে। আমরা এখন এটা নিয়ে কাজ করি আসলে। হুম, সত্যি বলতে ১ম এ তো আমরা কুকুর নিয়ে কাজ করতাম বা প্রাণী অধিকার নিয়ে। তখন আমরা দেখলাম যে কুকুরকে যখন রেস্কিউ করি মারার হাত থেকে, হুম, সেটা মানুষই করেছে। অ্যাক্সিডেন্ট সেটাও মানুষই করেছে। অ্যাবিউজ সেটাও মানুষই করেছে, বাসায় আটকে রাখছে। সবই তো মানুষ করছে। তখন আমরা ঠিক করলাম যে আসলে মানুষকে ঠিক করতে হবে। কুকুরকে কিন্তু ঠিক করার কিছু নাই। কুকুরকে এনে নাট-বল্টু ঠিকঠাক করে দিয়ে ওকে আবার এলাকায় পাঠিয়ে দিলাম। কিন্তু যে এলাকায় দিলাম ওই এলাকার মানুষগুলোকে ঠিক করতে পারলে কিন্তু ওই এলাকার ১০০টা কুকুর নিশ্চিন্ত। হুম, অথবা অন্য কোনো প্রাণী, অথবা অন্য কোনো শিশু অথবা অসহায় মানুষ। হুম, হ্যাঁ? এই কথাটা বললাম এই কারণে আপনার যে এই যে মারে কেন? এইটা ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি হয়। হুম, আমরা অনেক মনে করি যে আমাদের দেশে এখন হ্যাঁ, আমাদের দেশে ডেটাবেজ নাই তাই হয়তোবা আমরা জানি না। কিন্তু আমেরিকাতে আপনার হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি দেখেছে ২ কোটির উপরে মনে হয় মানুষ হুম, অ্যাবিউজ করে অ্যানিমেলদেরকে। কারণটা কি? কারণ অ্যানিমেল ওর সবচেয়ে কাছে থাকে। হুম, আমাদের তো রাস্তায় থাকে সবসময় মারার জন্য আপনি হাতের কাছে পাবেন না। হুম, হ্যাঁ? বিড়ালকে আপনি সবসময় মারতে পারবেন না। কিন্তু যখন সবাই ঘরে ঢুকে যাবে, তখন মানুষের অ্যাবিউজের শিকার কিন্তু অ্যানিমেলগুলা হয়। হুম, যেটা ইউরোপ আমেরিকাতে বেশি হয় এবং এইজন্য ওদের আইনগুলা, ওদের মনিটরিং ওদের এইভাবে চিন্তা করতে হয়। আমাদের দেশে এখন হয় না। তো মারে কেন? এই প্রশ্নটা ডক্টর হ্যারল্ড করেছেন আপনার একটা রিসার্চ করেছেন আমেরিকাতে। উনি ৫০ টা স্টেটের আমেরিকার আপনার যে প্রিজনগুলাতে কয়েদিদের উপরে ওনারা রিসার্চ করেছেন। এটা আপনার FBI থেকে শুরু করে যতগুলা ওদের গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ ডিপার্টমেন্ট তাদের সমন্বয়ে একটা রিসার্চ ছিল। হুম, ২৫ বছর ধরে তারা রিসার্চ করেছে এবং ২০১৬ সালে তারা এটা পাবলিশ করেছে, হ্যাঁ? হুম, যে হিউম্যান ক্রুয়েল্টি ডিরেক্টলি কানেক্টেড টু অ্যানিমাল ক্রুয়েল্টি একদম ডিরেক্টলি কানেক্টেড টু হিউম্যান ক্রুয়েল্টি বা হিউম্যান ভায়োলেন্স। হুম, আমাদের এখানে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক হয় না? হুম, কেন হয়? হ্যাঁ? ডোমেস্টিক ভায়োলেন্স যে কারণে হয়, মানুষ কুকুর বিড়ালকেও মারে সেই কারণে। হুম, ইউরোপ আমেরিকাতে যেটা হতো যে বাসায় ঢুকে যিনি বাসার কর্তা নিজেকে মনে করেন, তিনি এসে বাসার বাচ্চাটাকে মারতেছে। হুম, তার নিজের বাচ্চাকে পেটাচ্ছে। কারণ কি? তার ওয়াইফকে ভয় দেখানোর জন্য। হুম, বাচ্চাকে নামাতে হলে সে কুকুরকে পেটাচ্ছে। আমাদের দেশে কিন্তু এটা হয় অনেক সময়। হাসব্যান্ড দেখা যায় বাইরে থেকে এসে তার বাচ্চাদেরকে মারছে। হুম, তার ওয়াইফকে এক ধরনের শাসনের উপর রাখার জন্য। হুম, এটা আমাদের একটা প্র্যাকটিস আছে। তো আমি আসলে যে কোনো অপরাধী তো আসলে মানুষের একটা ভারসাম্যহীনতা। তো হ্যাঁ, এই যে কুকুর বিড়ালকে যে মানুষ মারছে, এটা তার কোনো না কোনোভাবে নিজের নেগলিজেন্সের জায়গাটাকে সে আরেকজনের উপরে দিচ্ছে। সে হয় হুম, পরিবারে সে ভায়োলেন্সটা দেখেছে। আপনাকে কিন্তু ওই জায়গাটা যেতে হবে। আপনি ধরেন
আমাদের সমাজে কি হয় যে কুকুর বিড়ালকে মারাচ্ছে, আমরা ওই পর্যন্তই থাকছি যে কুকুর বিড়ালকে মারছে, হুম। ওই লোকটা ভালো না। কিন্তু ওই লোকটার ব্যাকগ্রাউন্ডে যখন যাব, তখন রাষ্ট্র ওই লোকটার ব্যাকগ্রাউন্ড থেকে টিউনিং করতে করতে আসতে চাইবে। হুম। আমরা এই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একটা বাহিনীর কাছে আমরা গিয়েছিলাম যে আমরা প্রিভেনশন করি। হুম। ক্রাইম হয়ে যাওয়ার পর অপরাধীকে ধরছি, ওকে ফাইন, এটা তো ইমার্জেন্সিতে করতে হবে, যেভাবে আমরা রেস্কিউ করি, অ্যাক্সিডেন্ট হয়েছে ধরলাম। হুম। কিন্তু ক্রাইমটা যেখান থেকে সূতিকাগার কোথা থেকে জন্ম নিচ্ছে, একটা মানুষ তো জন্মের পরের থেকে তো সে হুম। খুনি হয়ে জন্মায় না। হুম। হ্যাঁ, তো ধীরে ধীরে হয়। আবার যেভাবে যে নারী হয়ে কেউ জন্মায়, সমাজ তাকে নারী করে, তাই না? মানুষ তো শিশু হয়ে জন্মায়। হুম। তো এরকম ক্রিমিনাল তো ধীরে ধীরে হয়। তো আপনার ভায়োলেন্সটা করছে তার পরিবার থেকে সে শিখছে, পরিবারে সে বাবা মার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স দেখছে, সে সেটাকে অ্যাপ্লাই করে হচ্ছে কোন একটা। এবং নির্মম ব্যাপার দেখেন যে আমি ছোটোবেলায় কিছু কিছু ডোমেস্টিক ভায়োলেন্স আমার পরিবারে আমি দেখেছি। আমি কিন্তু পিঁপড়া মারতাম, হ্যাঁ, এবং খুব ক্রুয়েলভাবে মারতাম। হুম। হ্যাঁ, এবং আমি 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 সৌভাগ্যবান যে আমি ওই জায়গা থেকে সরে এসে এখন একটা নিজেকে নিজের ওই জায়গাটাকে ধরেন যে প্রায়শ্চিত্ত করার জন্য যদি বলেন যে ফাউন্ডেশন আমার করা উচিত, তাহলে করা উচিত। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো দিয়ে। হ্যাঁ, সূর্যের আলো দিয়ে পিঁপড়া মারতাম এবং মজা পেতাম। আবার দেখেন তাহলে কিন্তু দুইটাই এক্সিস্ট করে। যেই শিশুটা এই কাজটা করতো সে এখন বড় হয়ে ধরেন প্রাণী অধিকার নিয়ে কাজ করছে। হ্যাঁ। আবার যেই শিশুটাই কাজ করতো সে বড় হয়ে সিরিয়াল কিলারও হতে পারে। হ্যাঁ। তো আপনার প্রশ্নের উত্তরে যেখানে যেতে চাই সেটা হচ্ছে যে তারা আমেরিকাতে আপনার দেখলো যে 45 থেকে 99% অপরাধী, তাদের মধ্যে সিরিয়াল কিলার, হোমিসাইডাল বা সুইসাইডাল অথবা রেপিস্ট, এদের সবার ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেল ক্রুয়েলটি ছিল। এবং তারও ব্যাকগ্রাউন্ডে ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, বুলিং ছিল। হ্যাঁ, স্কুলে বুলিংয়ের শিকার হয়েছে, বাসায় এসে তার কুকুরটাকে সে নির্মমভাবে হত্যা করেছে। তো আমাদের সমাজে এটা হচ্ছে, কিন্তু আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করি না বলে আমরা শুধু কুকুর বিড়ালকে মারছি এই জায়গায় দেখছি। আপনি গিয়ে দেখেন লোকটা বাসায় গিয়ে তার ওয়াইফকে পেটাচ্ছে, তার কাজের যে যে মেয়েটি গৃহপরিচারিকা তাকে মারছে। আমরা আপনি না আমি সাধারণ মানুষ যারা আমরা সাধারণ মানুষরা এই অ্যানিম্যাল অ্যাবিউজ কমানোর জন্য বা পুরো রাষ্ট্রটাকে ধরেন আরেকটু পশু বান্ধব করার জন্য আমাদের ছোট ক্যাপাসিটিতে বা ধরেন যারা এই ভিডিও দেখবে তারা তাদের ক্যাপাসিটিতে আসলে কি করতে পারে। নিজে মারলাম না সেটা ঠিক আছে, নিজেরা ধরে নিচ্ছি মারেও না কেউ, এছাড়া আর কি কি করা সম্ভব ওই ব্যাপারটা করতে, যেন মানুষ এরকম আপনি যাদের কথা বলেন ওই সিচুয়েশনটাই যেন না, যে আমরা প্রিভেনশনে কিভাবে হেল্প করতে পারি। প্রিভেনশনে হেল্প করতে গেলে নিজে সন্তান দিয়ে তো শুরু করতেই হবে। এটা সন্তান নিলাম না, হ্যাঁ, সন্তান নিলেন না তাহলে আপনার বড় একটা হেল্প। হ্যাঁ, বাইরের হ্যাঁ বড় একটা বাইরের সন্তান কিছু আছে, হ্যাঁ, যেটাকে আমরা আমাদের সন্তান মনে করছি না, কিন্তু ও আমার সোসাইটির বোঝা হয়ে দাঁড়াচ্ছে এবং আমার গলায় ছুরি চালাবে, তারপর আমি তাকে জেলে ভরবো, কিন্তু এখন সন্তান আমার। তো তাদের দিকেও তাকাতে হবে। আমি আপনার বড়দের কথা বাদ দিলাম, কারণ বড়দের ঠিকঠাক করা খুব ডিফিকাল্ট, এই জন্য বড়দের জন্য আইন। আচ্ছা, হ্যাঁ, আমি অনেকে বলে যে এই মামলা টামলা করে মানুষকে এত ইয়ে দিয়ে কী হবে। আমার কথা হচ্ছে যে অ্যাওয়ারনেস হচ্ছে, সে ধরেন 90% মানুষ আপনার অ্যাওয়ারনেস, ও আচ্ছা জানতাম না তো, এটা ভালো কথা, আচ্ছা ঠিক আছে থাক। 10% আছে ঘাড়তেরা, মামলাও কিন্তু অ্যাওয়ারনেস। হ্যাঁ, ওই 10%-এর জন্য মামলা হচ্ছে অ্যাওয়ারনেস। ওই ঘাড়তেরা লোকগুলা যে যারা কোনো দিন মানে ব্যত্রাঘাত না হলে সোজা হবে না, কারণ তারা বয়স হয়ে গেছে, তাদের সংশোধনের কোনো সুযোগ নাই। তাদেরকে বলতে হবে তুমি সমাজে থাকতে হয় তাহলে ভালো মতো থাকো, আর নাহলে তোমাকে জেলে যেতে হবে। তো আপনি প্রশ্নটা ছিল হচ্ছে যে একটু যদি আমাকে ইয়ে করেন, আমি কথা হারিয়ে ফেললাম। মেইনলি আমি যেটা জানতে চাই সেটা হলো আমাদের মতো সাধারণ মানুষজন কিভাবে প্রিভেনশনে হেল্প করতে পারি যেন সিচুয়েশনটা আরো ভালো হয় পুরো সোসাইটিতে। আমার মনে হয় কি যে আমরা আমাদের সন্তান একটা বললাম যে তাদেরকে স্কুলিংয়ের জায়গায় আমাদের একদম স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে আনতে হবে, এবং শুধু পাঠ্যপুস্তকে লিখিতভাবে রাখলে হবে না, সেটা কিছু আমার প্র্যাকটিক্যাল জায়গায় আনতে হবে। আমি শুনেছি যে আমাদের আমার কাজিনের মেয়ে, সে ওদের স্কুলে শুয়োপোকা ধরতে দেয়, প্রজাপতি এসে হাতে বসে, কেঁচো ধরে। মানে আমি কিন্তু কেঁচো ধরতে পারি না হাত দিয়ে, অস্বস্তি লাগে। তো ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে ওইভাবে তৈরি করছে যে পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে সৃষ্টি, এবং যেগুলো ক্ষতিকর না, মানে ক্ষতিকর বলতে আমি বোঝাচ্ছি তোমাকে সরাসরি হার্ম করবে না, তুমি কাছে যেও না, এদেরকে কারো ক্ষতি করা তোমার কোনো কারণ নাই। এই জিনিসটা যদি আমরা বাচ্চাদের মধ্যে দিতে পারি, যে ছোটোবেলা আমরা কি বুঝাই, আগুন ধরলে তুমি, একটা বাচ্চা কিন্তু আগুন বুঝে না, ছোটোবেলা ধরতে যায়, একবার যখন সে হাতে পোড়া লাগে তখন বুঝতে পারে যে এটা ধরা যাবে না। তো অন্যান্য পশু পাখির প্রতিও একটা বাচ্চাকে সেভাবে করতে হবে। এবং যে বাইরের সন্তান বললাম কারা, যারা যে বলছি ড্যান্ডিখোর, ধূপ করে বলে ফেললে আমি ড্যান্ডিখোর,
হুম, একটা ৭ বছর বয়সী একটা বাচ্চা ড্যান্ডি খোরের কি বুঝে? তার হুম, হাতে আজকে ওটা কিভাবে গেল? এবং কেন এটা কন্টিনিউ হচ্ছে? এটার হুম, জন্য সমাজে দায়ী, আমরা দায়ী। এই হ্যাঁ, বাচ্চাগুলাকেও ঠিক করতে হবে। কারণ এই বাচ্চাগুলোও অনেক সময় অ্যাবিউজ করে। হুম, তারা যখন একটু কিশোর হয় বা তার ওই যে তার তো সমাজে সব হারিয়েছে সে। তার আত্মসম্মান নাই, তার পরিবার নাই, তার টাকা পয়সা নেই, সে রাস্তায় ঘুমায়। হুম, তাকে সবাই ইউজ করে। তো হুম, সেও ওই যে অনেক সময় অ্যাবিউজ করে, আবার তারাও আমি দেখি যে রাস্তাঘাটে তারাও অনেক আদর করে কুকুর বিড়ালকে, হুম, হ্যাঁ? তো আমার কথা হচ্ছে সমাজের প্রত্যেকটা সেক্টরে আপনাকে ধরে, ধরে আপনার গুছাতে হবে। আপনি সব জায়গায় লিফলেট দিয়ে হবে না। অ্যাওয়ারনেসের অনেক ধরনের আপনার কিন্তু মেটেরিয়াল বা আপনার ইয়ে থাকে, মানে এটাকে কৌশল থাকে। হুম, সেই কৌশলগুলা স্টাডি করতে হবে। সবার আগে যদি এখন এক কথায় বলি, আগে আপনাকে বসে স্টাডি করতে হবে যে আমি একটা বিজনেস যেভাবে স্টাডি করেন যে আমি হুম, টার্গেট পিপল কারা, কার কাছে বিক্রি করব, কে নিবে, কে কত চিন্তা করেন না? সেরকম যদি মনে করেন যে এই হিউম্যানিটিটা আসলে একটা প্রোডাক্ট, হুম, ভালোবাসা আসলে একটা প্রোডাক্ট। আমি এটা বলি আমাদের পর থেকে যে ভালোবাসা হচ্ছে একটা প্রোডাক্ট। হুম, আমি ভাই এই প্রোডাক্টটা সেল করতে আসছি। হুম, এখন এটা মার্কেটিং কিভাবে করতে হলে সেটার জন্য আমাদের স্টাডি করতে হবে। হুম। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, যদিও এটা খুব সুন্দর একটা পয়েন্ট হইতো শেষ করার জন্য, কিন্তু আমরা এত অর্গানাইজড না এই শোতে। হুম, সেটা হলো যখন ধরেন কেউ বিদেশি কুকুর পালে বা বিদেশি বিড়াল পালে বা কিনে, হুম, তখন আপনি আমরা কেন নিরুৎসাহিত করতেছি বিদেশি কুকুর বা বিড়াল কিনতে, এটা দুইটা কনটেক্সট থেকে যদি আপনি বলেন। কারণ আমি নিজে ভেবেছি যে আমি আয়ারল্যান্ডে কুকুর নিব, এবং মানে আমার জন্য তো সবই বিদেশি ব্রিড হুম। আয়ারল্যান্ডে, টেকনিক্যালি সবই বিদেশি ব্রিড। তারপরেও মানে স্পেসিফিক হ্যাঁ, ২-৩টা ব্রিড আছে হ্যাঁ, যেগুলোর মধ্যে থেকে আমি হয়তো নিতে চাবো। আচ্ছা। আমার মাথার মধ্যে আমি র্যাশনালি যে লজিক ভাবি সেটা হলো, এবং আমি একটু রিসার্চ করেও যেটা দেখছি যে আহ, যেহেতু যারা ব্রিডার, আয়ারল্যান্ডেও কিন্তু ব্রিডার আছে, এবং ব্রিডাররা রেগুলেটেড, ধরেন লাইসেন্স লাগে এবং বছরে একবার ব্রিড করতে পারে, এই ধরনের হুম, ব্যাপার হুম, স্যাপার হুম, আছে। সো আমার মাথায় আমি নিজেকে যে বুঝ দেওয়ার চেষ্টা করি সেটা হইল যে সমস্যা কি, ওদেরকে তো খুব অর্গানাইজড ওয়েতে হুম, ডিল করতেছে, হুম, আহ, নিলে সমস্যা কি, কিনলে সমস্যা কি। হুম, আমি আমার মাথায় নিজেকে এভাবে বুঝ দেওয়ার চেষ্টা করতেছি। আমার মতো যখন কেউ ভাবে এই হুম, ব্যাপারটা, তখন মানে আমি কিভাবে আমার মনে বুঝ দিব যে না, মানে অ্যাডপশন সেন্টারও আছে, হুম, আমি চাইলে অ্যাডপ্টও করতে পারি হুম, একটা কুকুর, হুম, কিন্তু আমার ইচ্ছা করতেছে, আমি জানি যে ওই ৩টা ব্রিডের একটা ব্রিড নিতে। হুম, তো মানে আমি আমি আপনার কাছ থেকে আমি চাই আপনি আমাকে বুঝান কেন হুম। উচিত না এটা। আপনার দেশে যদি শেল্টার হোম থাকে হ্যাঁ, তাহলে সেখান থেকে নিলে ভালো। হ্যাঁ, কারণ একেক দেশের প্রেক্ষাপট তো একেক আমার ধরনের। শেল্টার হোম হ্যাঁ, আছে। আচ্ছা। তাহলে ওখান থেকে নিলে ভালো। ওইটা হুম, ওই কারণে ভালো যে যেটা সব পুরো বিষয় বলে যে আপনি একজনকে কিনলেন মানে হচ্ছে শেল্টার হোমে ২ জন মারা গেল। হুম, মানে একজনকে ইউথেনাসিয়া করতে হবে, আরেকজন এসে অপেক্ষা করছে তার হুম, জন্য, বা এরকম কিছু একটা। একটা সাইকেল এটা। আপনি ওখানে নিলে আরেকজনের সুযোগ তৈরি হবে। হুম, তাহলে সেই দেশে আপনি ওটা মানে নেওয়া উচিত শেল্টার হোম থেকে, যদি আমি বলি। এবং শেল্টার হোমে খুব চমৎকারভাবে ওরা হুম, দেয়। তো আমাদের দেশের জন্য যদি বলি, আপনি কথা বলছেন কিন্তু আয়ারল্যান্ডের সমাজের হ্যাঁ, ব্যবস্থার কথা। আয়ারল্যান্ডের রাষ্ট্র, আয়ারল্যান্ডের পলিসি, হুম, আ ওইসব দেশের কথা। যেখানে অ্যানিমাল প্রোটেকশন ল বা অন্যান্য জিনিস। আপনি বললেন যে ব্রিডারদের রেগুলেশন হুম, আছে। সো আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন। বাংলাদেশে বাসা-বাড়িতে একজন মানব শিশুও হচ্ছে নিরাপদ না। হুম, হ্যাঁ? সেখানে একজন প্রাণী নিরাপদ থাকবে এটা আমি ভাবিই না। হুম, আপনি তো অ্যাডপশন বলছেন ফরেন ব্রিড, আমি এখন দেশি ব্রিডও আমি অ্যাডপশনে দিতে চাই না। তার চেয়ে রাস্তা অনেক নিরাপদ। কারণ হুম, ১০ জন মানুষের চোখের সামনে সে থাকে। আপনি যদি ১০ জন কমিউনিটি মানুষকে এনগেজ করতে পারেন, হুম, তাহলে ১০ জন তার অভিভাবক হচ্ছে। তো বাসাবাড়িতে এই কারণে আমি ফরেন ব্রিড আমাদের দেশে যেটা বেশিরভাগ সময় দেখি যে শখে কিনে নিয়ে যায় এবং পুতুলের মতো লাগে। তারপরে তাকে হয় গ্যারেজে রেখে দেয় নিচে, গাড়ির সাথে বেঁধে রাখে, অথবা বাসার ছাদে একা, একা পড়ে থাকে। শীত, গ্রীষ্ম বিভিন্ন সময় বৃষ্টির মধ্যে। বারান্দায় পড়ে থাকে। এরকম অনেক দেখেছি, এরকম অনেক আছে বাংলাদেশে, হ্যাঁ? তো সেটা যাতে না বাড়ে, মানে আমাদের দেশে মানুষ এখনও প্রাণীকে পরিচর্যা করা বা তার প্রতি যে এথিক্যাল যে দায়িত্বটুকু তার, হ্যাঁ? সেটাতে এখনও আসতে পারেনি, সামাজিকভাবে পারেনি, কালচারালি। যতক্ষণ পর্যন্ত না পারছে, ততক্ষণ পর্যন্ত আমি চাই না যে মানুষের হাতে কোনো প্রাণী পড়ুক। হুম, হ্যাঁ? ১ নাম্বার। আচ্ছা, চাই কাদের হাতে? যারা সত্যিকার অর্থে দায়িত্ব নিবে। এখন সেই মানুষটাকে আপনি কিভাবে বুঝবেন?
হুম। সেটার জন্য তো কোনো বডি নাই। আপনি হুম। যখন এখানে অ্যাডপশনে দিচ্ছেন, তখন কি আপনি কোনো কাগজপত্র করে দিচ্ছেন? বা সে কি কাগজপত্র করে নিতে বাধ্য? না। বাধ্য না। আপনি কাগজপত্র করে দিলেন, সে অ্যাবিউজ করলো। আপনি কার কাছে যাবেন? রাষ্ট্র কি আপনাকে কোনো পলিসি দিয়েছে এটার জন্য? দেয়নি। না। এইজন্য আমি আমাদের দেশে এটা আচ্ছা, ফরেন ব্রিডের ক্ষেত্রে যদি বলি, আমাদের দেশে ব্রিড করছে বেশিরভাগ ক্ষেত্রে কারা? কাঁটাবনের মতো যেই সবগুলো, আমি কাঁটাবন শব্দটা আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। কিন্তু সারা বাংলাদেশে এরকম অনেক হুম। অ্যানিমাল মার্কেট আছে। এখন তো হুম। ব্যক্তি পর্যায়ে অনেক ব্যক্তি আছে। পর্যায়ে অনেক আছে। অনেকে ব্যক্তি পর্যায়ে ভালোভাবে করছে, আমি এরকম জানি। হুম। তো তাদেরকে প্রমোট করা হচ্ছে, তাদের ব্যবসাকে প্রমোট করা হচ্ছে। হুম। যেখানে আমরা তাদেরকে ঠিকঠাক করতে চাচ্ছি, হুম। তারা যদি কোনো ঠিকঠাক করার একমাত্র উপায় হচ্ছে যে আপনি ব্যান করেন তাকে। আপনি হুম। ক্রেতা হিসাবে তাকে ব্যান করেন। এখন অ্যানিমেল মার্কেটে ক্রেতাই হচ্ছে আপনার অ্যানিমেল লাভাররা। হুম। তাহলে আপনি কিভাবে একটা মানুষকে আপনি বুঝাবেন? তো আপনি যখন ফরেন ব্রিড কিনছেন, তখন খাঁচাটা খালি হচ্ছে, ওখানে আরেকজন যাচ্ছে। এমনও মানুষ অনেক সময় কেনে যে ওকে মুক্ত করার জন্য কেনে। যে খাঁচা কষ্ট পাচ্ছিল, দেখে খারাপ লেগেছে, নিয়ে আসছি। হুম। উনি এইটুকু চিন্তা করছেন না যে পরের দিনই ওই জায়গাটায় আরেকজন কুকুর বা বিড়াল চলে আসবে। খাঁচা তো খালি থাকবে না ব্যবসায়ী। হুম। হ্যাঁ? সো ওই জায়গাটাকে প্রমোট করা হচ্ছে। তাহলে চাপ সৃষ্টি করতে পারছেন না। হুম। আরেকটা হচ্ছে যে এখন আমাদের দেশে রেস্কিউ হচ্ছে। হুম। আয়ারল্যান্ডে হয়তো রাস্তা কুকুর নাই। হুম। বিভিন্ন জায়গার সারেন্ডার ডগগুলা বা ইয়েগুলা আসে। আমাদের এখানে রাস্তায় কুকুর আছে। আপনি রেস্কিউ করে তাকে সে ৩-৪ মাস হসপিটালে ছিল। এখন রাস্তায় ব্যাক করতে পারবে না। তাহলে সে কোথায় যাবে? হুম। ভালো শেল্টার হোম নাই আমাদের দেশে। এবং শেল্টার হোম আমি বিশ্বাসও করি না শেল্টার হোমের কালচারটা। হুম। কারণ ওখানে অনেক ধরনের হোর্ডিং হয়। একসময় অনেক ডাম্পিং হয়। মেরে ফেলতে হয়। আর যেটা আমাদের দেশে ইউথেনেশিয়াও আমরা অ্যালাউ করি না। আমরা হুম। চিন্তাও করি না। যে আজকের মধ্যে কেউ না নিলে তাকে মেরে ফেলবো। হুম। তার মানে কি? এটা তো একটা এন্ড থাকতে হবে। এন্ডটা হচ্ছে অ্যাডপশন। হুম। সেটা যদি আপনি কিনেই ফেলেন, তাহলে তো অ্যাডপশনটা হবে না। হুম। হ্যাঁ? যেই কারণে আমরা এখনো কিন্তু উন্নত বিশ্ব বলতে যাদেরকে বুঝি সেই জায়গাটায় যাইনি। কিন্তু আমার খুব ভয় যে আমরা কিন্তু ওদিকে যাচ্ছি। তো হুম। উন্নত বিশ্ব যে আ আপনার ফল্টগুলা নিয়ে ওরা এখন উন্নত, পিছনের অনেকগুলা তাদের দোষ ত্রুটি নিয়ে আসছে তো। হুম। আমরাও যদি ওগুলো নিয়েই যাই সামনে, তাহলে তো লাভ হলো না। আমাদের সুযোগ আছে ওই দেশগুলোকে দেখে ওগুলো আগে থেকেই মাইনাস করে ফেলা। হুম। হ্যাঁ? তাহলে কি? আমি যদি ফরেন ব্রিডটা এখন না নিয়ে আমি যদি বলি, সরকারকে বলতে থাকি, প্রাণী সম্পদ অধিদপ্তরকে বলি, কাঁটাবনের ব্যবসায়ীদেরকে বলি যে আপনারা ভালোভাবে রাখেন। হুম। যদি ভালোভাবে রাখেন, তাহলে আমরা কিনবো। হুম। নাহলে কিনবো না। বেচাকেনা তো আমি বলছি না যে আপনি করতে পারবেন না হুম। বা ব্রিড করতে পারবেন না। সারা বিশ্বেই এখনো আছে। যেদিন সরকার বলবে যে ব্রিড করা যাবে না, সেদিন আমি বলব করা যাবে না। এখনো তো সরকার নিষিদ্ধ করে নাই ব্যবসা। হুম। কিন্তু ব্যবসাটাকে স্ট্যান্ডার্ডাইজ করুন। হুম। এটাই আরকি। না, কারণ এইটা নিয়ে আমার নাওমির সাথেও রেগুলারলি কথা হয়। কারণ আমরা মোটামুটি সিরিয়াস যে একটা কুকুর নিব 2022 এ। এবং এই যে আমরাও চাই অ্যাডপশন সেন্টার থেকে যে শেল্টার থেকে কুকুর নিতে। কিন্তু আবার এটাও চাই যে এই ৩টা স্পেসিফিক ব্রিডের একটা নিতে। আচ্ছা। এবং তার থেকেও বড় ছোট থেকে পালতে। হুম। একদম শুরুর থেকে। হ্যাঁ। যেগুলো হলো আমাদের আর্গুমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। এবং শেল্টার থেকে নিলে যেহেতু একটু একটু বয়স্ক হবে, মানে হ্যাঁ। এক্সাক্ট সেম ব্যাপারটা হবে না। হয় না। এটা আমি জাস্ট আপনাকে আর্গুমেন্টগুলো বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। এবং যখন আমাদের মধ্যে এই আলাপটা হয় যে এই এক্স্যাক্টলি আপনি যেটা বললেন এটাই, যে যখন আমরা শেল্টার থেকে না নিয়ে একটা ব্রিডিং সেন্টার থেকে নিব, তখন শেল্টারের কুকুরটা কমলো না, ইউথেনাইজ করা হলো। আপনি যে সমস্যাগুলো বললেন এক্স্যাক্টলি ওই সব সমস্যাগুলা। সমস্যা আর অ্যান্টি লজিক আমরা যেটা দেওয়ার চেষ্টা করি নিজেদের, সেটা হলো যে যেহেতু আমরা জানি যে আমাদের যেরকম ওয়েটিং লিস্টে নাম দিতে হবে, তারপর 8 মাস ওয়েট করতে হবে কারণ ব্রিডিং একবারই হবে, ব্যাপার-স্যাপার আছে। সো আমরা জানি যে ব্রিডিংটা খারাপভাবে হচ্ছে না, ভালোভাবে হচ্ছে। এবং কেউ ওখানে অ্যাবিউজ হচ্ছে না, সব ঠিকঠাক, ওই দিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আবার আরেকজনকে নিতে পারতাম যে হয়তো শেল্টারেই থেকে যাচ্ছে। তো এই দুইটার মধ্যে আমরা বেশ ডিলেমার মধ্যে আসি যে আসলে কি করা উচিত। চাচ্ছি একটা জিনিস করতে, কিন্তু ওটা আবার এথিক্যালি ঠিক না মনে হচ্ছে দেখে আবার করতেও পারতেছি না। দিন শেষে দেখা যাচ্ছে আমরা নিতেছি না, এটাও নিচ্ছি না, ওটাও নিচ্ছি না, ভাবতেছি বরং আরেকটা বিড়াল নেই, বিড়াল অ্যাডপশন সেন্টার থেকে নেওয়া সহজ। তো এই জন্য মানে বুঝতে পারতেছি না আমি কি করা উচিত। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি জানেন নাকি কি করা উচিত আমার। আপনার মতো এরকম মানুষ আমাদের মানে বাংলাদেশে থাকেন, এরকমও আছেন। জি। এই মানুষগুলা যেখান থেকেই হোক নিক, হ্যাঁ, মানে যারা এরকম প্রিপারেশন নেয়, চিন্তা করে, পড়াশোনা করে, তারা যেখান থেকে খুশি নিক, আমি চিন্তা করি না। কিন্তু আমাদের বেশিরভাগ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আমাদের একটা কুকুর আমার বাচ্চাটা পালতে চাচ্ছে, কান্নাকাটি করছে, নিয়ে আসি। ওই প্রাণটা কিভাবে থাকে, তার কি কি লাগে না লাগে, এগুলো কোনো কিছু স্টাডি না করেই নিয়ে নিচ্ছি। তখন
না চাইলেও অ্যাবুসগুলো হচ্ছে এবং আমি পারছি না, তারপরে ফেলে দিচ্ছি। হুম তো আমি এটা বললাম এই কারণে যে আপনি যে চিন্তার কথাটা বললেন যে ওয়েটিং লিস্টে আছেন বা এরকম, ওইখান থেকেও যেমন একটা চিন্তার জায়গা আছে, হুম আপনাদেরকে মনিটরিংয়ের জায়গা আছে, আবার আপনাদেরও কিন্তু নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা আছে হুম নেওয়ার আগে। সন্তান নেওয়ার মতো একটা মানুষ হ্যাঁ শিশু নেওয়ার মতোই যেভাবে চিন্তা করে আর কি। হ্যাঁ আমাদের অনেক ফ্রেন্ডকে দেখেছি দেশে বাইরেও তারা ওইভাবে চিন্তা করে। এরকম আমাদের দেশে যারা আছেন তারা নিক, মানে সেটা যেখান থেকেই নিক। হুম আসলে আমাদের দেশে বিড়ালদের কাছেও যেভাবে থাকে, আর ধরেন অন্যান্য জায়গায় অ্যাবুস যেভাবে হয়, এক জায়গা থেকে একটা প্রাণ নিলেই সে বেঁচে গেল, হুম যদি আপনি তাকে কেয়ার করেন। বাস্তবতা হচ্ছে এখন এরকম। ঠিক আছে, অন দ্যাট নোট আমরা আমাদের আলাপ আলোচনা শেষ করি। এই ক্যামেরায় তাকায় ভাই সবাইকে সাবস্ক্রাইব করতে বলেন। এটা আচ্ছা, কোথায় যেমন সাবস্ক্রাইব নিচে নিচে? নিচে বললেই হবে। আচ্ছা, আমাদের এই যে জ্ঞানী কথাবার্তা না, জ্ঞানী কথাবার্তা শোতে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের মতো আরও যদি কোনো জ্ঞানী কথাবার্তা শুনতে চান আপনারা। হ্যাঁ, এবং আপনারা অবশ্যই প ফাউন্ডেশনের যা কিছু আছে আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। ততদিনের মধ্যে যদি ফাড়িঘর হয়ে যায়, ফাড়িঘরের ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই সব কিছু দেখে নেবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ফারহান ভাই, থ্যাংক ইউ সো মাচ।